হাতে খামচে ধরল বেশি। নখে ব্যথা হচ্ছে, তবুও হাত সরালো না। হৃদয়ের যন্ত্রণার কাছে এই সামান্য ব্যথা যে অতি অতি নগণ্য। মায়াময় আঁখি পল্লব আজ অশ্রুকণায় মাখামাখি। নাকের ডগার রক্তিম অভায় ছেয়ে আস্তে ধীরে বেসিনের দেহ এলিয়ে বসে পড়ল মেয়েটা। ভেজা মেঝেতে বসেছে সে, দু হাতে দুই হাঁটু খামচে ধরে কেঁদেই চলেছে। এলোমেলো কেশে আবৃত হলো মুখশ্রী। শুধু শোনা গেল যন্ত্রণায় অবিরাম ক্রন্দন ধ্বনি, বড্ড হৃদ কাঁপানো সেই ধ্বনি, যে ধ্বনি হৃদয়ের অলিগলি দুঃখের বিষ ছড়িয়ে দিল। কোমল হৃদয়টি ভেঙে চুরে আজ অগণিত খণ্ডে বিভক্ত। এই ভাঙা হৃদয় কি কভু জোড়া লাগবে, নাকি অপ্রত্যাশিত বিচ্ছেদ ডেকে আনবে ভালোবাসাময় এই যুগলের মধ্যেখানে? জাজবির কি জানতে পারবে তার প্রাণপ্রিয়ার এমন করুণ দশা, নাকি মত্ত রইবে আপন কর্মে? আধার রাত্রি, হালকা জ্বরে আক্রান্ত প্রতারণার শিকার সহজ সরল মেয়েটি বিছানায় পড়ে রয়েছে। আজ সে বড্ড একা। তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। যাকে বড্ড বিশ্বাস করত, স্বামীর পাশাপাশি প্রিয় বন্ধু হিসেবে গণ্য করত, সেই তো সবচেয়ে বড় ধোঁকাটা ছিল। আজ সেই ধোঁকাবাজ মানুষটিও পাশে নেই। কাজের দোহাই দিয়ে বাইরে রাত কাটাচ্ছে। আসলেই কি কাজে ব্যস্ত, নাকি মত্ত পরনারীর মাঝে? ছি, ভাবতেই আচল ধিক্কার জানালো নিজেকে নিজে। সে কি করে অমন একজন মানুষকে অন্ধবিশ্বাস করে বসলো? এতগুলো মাসে বিন্দুমাত্র সন্দেহ পর্যন্ত হলো না? এতটাই পাকা খিলাড়ি সে ব্যক্তি, এতটাই। ডান কাত হয়ে শুলো আঁচল, দেহে ভালো মতো কাঁথা জড়িয়ে নিল। অন্ধকার কক্ষে মায়াভরা আখি জোড়া বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা, যা দেখার জন্য আজ কোথাও কেউ নেই। পরদিন মধ্যাহ্নের শেষ প্রহর। নিজ কক্ষে জানালায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রয়েছে আঁচল। প্রকৃতি আজ বড্ড অশান্ত। ঝড় হাওয়া বইছে, ধুলো মেখে যাচ্ছে যত্রতত্র। কালো মেঘের অন্তরালে রবি। এখন যে মধ্যাহ্ন দেখে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে গোধূলির লগ্নে আসন্ন। প্রকৃতির অশান্ত রূপ দেখে মনে মনে মেয়েটি মৃদু হাসল। আজ তার মতো প্রকৃতিও যে বড্ড অশান্ত। যে কোনো সময় ঝড় হতে চলেছে। রিংটোন বেজে উঠল মোবাইলের। ধ্যান ভঙ্গ হলো মেয়েটার। পিছু ঘুরে তাকালো, ধীর পায়ে গেল বিছানার ধারে। মোবাইলটি হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার, তবুও কল রিসিভ করলো। ওপাশ হতে কিছু একটা শোনা গেল। ধক করে উঠল মেয়েটার হৃদয়। অজানা আশঙ্কায় ভীত হলো হৃদয়। আঁচল আসছি বলে কল কেটে দিল। দ্রুত আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আজ সে শাড়ি পরা, নেভি ব্লু রঙের সুন্দর একটি শাড়ি। মনের উদ্যানে ঝড় চলমান মেয়েটা তাড়াহুড়ো করে পার্সে মোবাইল হাতে বেরিয়ে পড়ল। মাথায় ঘুমটাটা টেনে রাখা, প্রতিটি কদমের সঙ্গে আঁচলের হৃদয়ের সর্বত্র বাজছে দামামা। ঘন গাছপালায় আচ্ছাদিত স্থান, বৃক্ষপাতা এবং মেঘের আড়ালে ঢাকা পড়ে জায়গাটি বেশ আঁধারে নিমজ্জিত হয়ে গিয়েছে। কেমন গা ছমছমে ভুতুড়ে পরিবেশ। দেহের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে, শুকিয়ে কাঠ হচ্ছে কণ্ঠনালী। শাড়ির আঁচল দিয়ে লড়াটে লেপ্টে থাকা সেজ্জল মুছে সম্মুখে অগ্রসর হচ্ছে মেহেরজ আঁচল। পায়ের তলে কর্মর শব্দ করে চলেছে পাতা আর পাতা। শুকনো পাতার ঘর্ষণে অদ্ভুত এক ধ্বনি ভেসে আসছে কর্ণগহ্বরে। সহজ সরল মেয়েটা সমস্ত ভয় ডর এক পাশে রেখে কাঙ্ক্ষিত গাছতলায় পৌঁছে গেল। সেখানে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত শুভাকাঙ্ক্ষী নারী ওকে হাতের ইশারায় সম্মুখে গন্তব্য অগ্রসর হতে বলল। এতে ভীত হলো মেলি হৃদয়। তা অনুভব করতে পেরে সেই নারী ওকে আলতো করে একটিবার জড়িয়ে ধরে শুভকামনা জানালো। ভীত মেয়েটার আত্মা কেমন কেঁপে কেঁপে উঠছে। সম্মুখে এগিয়ে যাওয়ার শক্তি ক্রমশ হারিয়ে যাচ্ছে। কম্পন অনুভূত হচ্ছে সারা কায়ায়। হাত পা কেমন জমে গেছে। তবুও শুভাকাঙ্ক্ষী নারীর ইশারায় মোতাবেক সম্মুখে কয়েক কদম অগ্রসর হলো। বেশি দূর নয়, কয়েক কদম এগিয়েই গন্তব্য। প্রকাণ্ড এক গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ল আঁচল। ভয়ে ভয়ে দোয়া দরুদ পাঠ করে সম্মুখে তাকালো। চরণ আশ্চর্যায়িত হলো সেথায় তাকিয়ে। অখি কঠোর ভেদ করে আখি যুগল বুঝি বেরিয়ে আসবে। ধরাস করে
উঠল বক্ষ পিঞ্জরের আড়ালে লুকায়িত হৃদযন্ত্রটি। মাথায় অবহেলিত হয়ে পড়ে থাকা শাড়ির আঁচল লুটিয়ে কাঁধে নেমে এলো। এ কি দেখছে সে? আজওয়াত ইবতেসাম জাজবিরের অদেখা নির্মম ভয়ঙ্কর এক রূপ। ক্লান্ত শান্ত জাজবিরের হাতে স্টিলের লম্বা ডান্ডা, তা দিয়ে এলো পাথারি মেরে চলেছে মাটিতে লুটিয়ে থাকা 3 মানবকে। ইতোমধ্যে চরম আহত, যন্ত্রণায় জর্জরিত সেই মানবগুলো। তবুও মায়া দয়া নেই জাজবিরের মনে। নির্মম নিষ্ঠুরের মতন পিটিয়েই চলেছে। অদেখা অসুর দেহে ভর করেছে বুঝি। পিটাতে পিটাতে আধমরা বানিয়ে ফেলেছে। আহত 3 ব্যক্তি যন্ত্রণায় ছটপট করছে, তবুও মুখ দিয়ে কোনো প্রকার শব্দ করছে না। চুপচাপ মার খেয়েই চলেছে। পাশে দাঁড়িয়ে থাকা 4 ব্যক্তি নির্দ্বিধায় এই দৃশ্য দেখে চলেছে। তাদের মধ্যে বিন্দুমাত্র ভাবান্তর নেই যেন। এই আহত লোক 3টে বাচুক মরুক, হু কেয়ার্স? কিন্তু মেহেরোজ আঁচল? সরলে মেয়েটির অন্তর আত্মা অব্দি কেঁপে উঠল এই ভয়াবহ দৃশ্য দেখে। কি নির্মমতা, নিষ্ঠুর ভাব! জাজবির বেশ কতটা সময় ধরে পিটালো, অতপর ঘেমে নিয়ে একাকার হয়ে থেমে গেল। হাত ঝাড়া দিয়ে ফেলে দিল স্টিলের লম্বা ডান্ডা। বড় বড় শ্বাস ফেলে দাঁড়ালো এক গাছতলায়। সেখান থেকে জাজবিরের মুখশ্রী সামনাসামনি স্পষ্ট দেখতে পাচ্ছে তার প্রাণপ্রিয়া আঁচল। সরল মেয়েটির শেষ আশা ভঙ্গ করতে জাজবির অত্যন্ত গম্ভীর্যের পাশাপাশি গর্জন করে বলে উঠল, জাস্ট শুট দেম। 3টে মাত্র ইংরেজি শব্দ। সঙ্গীরা খুশ হলো। কোমরের পেছন হতে 4 জনের হাতে চলে এলো পিস্তল। তাদের নিশানা ওই আধমরা 3 মানব। এরা বুঝি 3 মানবের সামান্য হলেও মৃত্যুর ভয় হলো। মুহূর্তের মধ্যেই পরপর ফায়ারিংয়ের শব্দ। রক্তে রঞ্জিত 3টে দেহ। ঝাঁঝরা হয়ে গেল বক্ষপট। হতভম্ব মেয়েটা দেহের ভারসাম্য হারিয়ে গাছে হেলে পড়ল। নেত্রকোণ গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। ঝাপঝাপ চোখে দেখতে পেল আধুনিক পোশাক পরিহিত এক রমণী জাজবিরের পাশে এসে দাঁড়ালো। শার্ট জিন্স প্যান্ট পরা মেয়েটাকে দেখে থমকে গেল আঁচল। অশ্লীল ভিডিওর সেই মেয়েটি। মেয়েটা জাজবিরের ডান কাঁধে হাত রেখে কিছু একটা বলল। তা শুনে জাজবির কোমল চাহনিতে তাকালো মেয়েটির দিকে। মেয়েটির অধর কোণে ফুটে উঠল হাসির রেখা। হতভম্ব হতভাগ প্রতারণার শিকার মেহেরোজ আঁচল আর দাঁড়াতে পারল না। এক ছুটে সরে গেল সেটা হতে। চরম সত্য হতে পলায়ন করল বুঝি। গাড়ির গ্লাসে আছড়ে আছড়ে পড়ছে বৃষ্টিকণা। ছুতে ব্যর্থ ক্রন্দনরত রমণীর কায়া। আকস্মিক বারিশে মাতম শহরের সর্বত্র। বিন্দু বিন্দু বৃষ্টি এখন ভারী বর্ষণে রূপান্তরিত। ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে শহরের সর্বত্র। বিতাড়িত হয়ে চলেছে ধুলোবালির আচ্ছাদন। কালো মেঘের উপস্থিতিতে আধারে ঘনীভূত চারিপাশ। হঠাৎ এক ঝটকা থেকে থেমে গেল ট্যাক্সি। ক্রন্দনরত রমণীর হুঁশ ফিরল ট্যাক্সি ড্রাইভারের কণ্ঠে। ট্যাক্সিতে সমস্যা হয়েছে। এই ভারী বর্ষণে ঠিক করা সম্ভব নয়, অপেক্ষা করতে হবে। দুঃখ ভারাক্রান্ত রমণী তাতে সায় দিল না। ড্রাইভারের আপত্তি এড়িয়ে ভাড়া পরিশোধ করল। বেরিয়ে পড়ল ভারী বর্ষণের মধ্যে। কোমল কায়ায় বৃষ্টির অনবরত ছোঁয়া পেয়ে লোমকূপ দাঁড়িয়ে গেল। চক্ষু মুদিত করে আকাশের পানে মুখ তুলে নিল মেয়েটি। চোখ মুখে ছেয়ে চলেছে বৃষ্টিকণা। নেত্রকোণ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুর প্রতিটি ফোঁটা বৃষ্টির সঙ্গে মিশে গড়িয়ে পড়তে লাগলো। নিভৃতে কেটে গেল কিছুটা সময়। একসময় মায়া মায়া আঁখি পল্লব মেলে তাকালো আঁচল। রক্তিম আভা ছড়িয়ে পড়েছে তার আঁখি জোড়ায়। ভেজা শাড়ি লেপ্টে রয়েছে দেহে। এলোমেলো কদম ফেলে মেয়েটা হাঁটতে লাগলো। পাশ কাটিয়ে গেল ট্যাক্সিটি। খানিক অগ্রসর হতেই মেয়েটা ভারসাম্য হারিয়ে মাটিতে হাঁটু মুড়ে পড়ে গেল। জীবন নামক সিনেমায় যেমন আজ সে মুখ থুবড়ে পড়ে গেল, ঠিক তেমনই ভাবে। হাঁটুতে হয়তো ব্যথা লাগেনি, তবে কোমল হৃদয়ের আনাচে কানাচে সর্বত্র বিষ ব্যথা হচ্ছে। সেই বিষের প্রভাবে মরে গেল যতনে যতনে বড় হতে থাকা ভালোবাসার বৃক্ষ। সেটাই আজ ঠাঁই পেল অসীম বিশ্বাসঘাতকতা। আজ থেকে হৃদয়ের
অলি গলি কোনো বিশ্বাস ভালোবাসা নামক অনুভূতির ঠাঁই নেই। অসহনীয় প্রতারণার শিকার মেয়েটি আকাশপানে মুখ তুলে চিৎকার করে উঠল। ঠিক তখনই গর্জে উঠল মেঘ। মেয়েটার ভেজা অক্ষি কোল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো বিন্দু বিন্দু অশ্রু। অবিরাম অবিরত অশ্রু বিসর্জন দিয়ে গেল মেয়েটি। তমসায় আবৃত ধরণী। অসহনীয় মানবিক যন্ত্রণায় কাতর মেয়েটি ওয়াশরুম হতে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। পরনে শুভ্র রাঙা শাড়ি, সিক্ত এলোমেলো চুল গড়িয়ে পানি পড়ছে, ভিজে যাচ্ছে ব্লাউজ। সেদিকে মেয়েটির ভ্রুক্ষেপ নেই। সে ব্যস্ত পায়ে কাবার্ডের কাছে গেল, লাগেজ হাতে নিল, বিছানায় লাগেজটি রেখে কাবার্ড উন্মুক্ত করলো। বের করতে লাগলো নিজের পোশাক, যা কিনা পরিবারের সদস্যদের উপহার দেওয়া কিংবা নিজের কেনা। ওই ঠকবাজ মানুষটির কেনা পোশাক একটিও নিল না। দ্রুত হস্তে লাগেজ গোছাতে লাগলো আঁচল। ফুরফুরে মেজাজে করিডোর ধরে হেঁটে আসছে জাজবের। মন মেজাজ এখন অনেকটাই ভালো। এতগুলো দিন ধরে মানসিকভাবে বেশ বিপর্যয়ে ছিল। এছাড়াও ছিল কাজের অনেক চাপ। তাই তো দিনরাত ব্যস্ত থাকতে হতো। আদুরে পাগড়ি বউটাকে বিগত কয়েক মাস ধরে ঠিকমতো সময় দেয়াই হচ্ছিল না। আজ বেশ সময় আছে। বৃষ্টির সাথে আবহাওয়া, সাথে প্রিয়দর্শিনী, ফাঁকা বাড়ি, বেশ জমবে। ফুরফুরে মেজাজে দরজা উন্মুক্ত করে কক্ষে প্রবেশ করলো জাজবি। চমকে কেন? এসব কি হচ্ছে? মনের প্রশ্ন মনে না রেখে জাজবির জিজ্ঞেস করেই ফেলল। এটা কি করছো আঁচল? হঠাৎ কণ্ঠ শুনে অবাক হলেও কোনোরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করল না মেয়েটা। সে নিজ মনে কাজ করতে লাগলো। এতে জাজবির কিছুটা অবাক হলো। পিছনে এসে দাঁড়ালো, বলল, আঁচল, লাগেজ গোছাচ্ছ কেন? খালামণির বাড়িতে সবাই তো জাস্ট দেখা সাক্ষাৎ করতে গেছে, কালকেই চলে আসবে, এজন্য লাগেজের দরকার নেই। চুপচাপ মেয়েটা, যা বিরক্ত করছে জাজবিরকে। সে আবারও শুধালো, তুমি এভাবে চুপ করে আছো কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি তো, আনসার দ্য কোয়েশ্চেন। তুমি কি মধুপুর যাওয়ার প্ল্যান করছো? আমাকে বলনি তো। এবারও নীরবতা। অধৈর্য হয়ে পড়ল জাজবির। আঁচল যেই না কাবার্ডের দিকে অগ্রসর হবে, ঠিক তখনই ওর ডান বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো জাজবির। আগত রাগ চাপিয়ে শুধালো, চুপ করে আছো কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি, শুনতে পাচ্ছ না কেন? এমন ওয়েয়ার্ড বিহেভ করছো কেন? জবাব এলো না, বরং অবনত দৃষ্টি করে দাঁড়িয়ে অর্ধাঙ্গিনী। ওর বাহু ধরে ঝাঁকুনি দিয়ে মানুষটি নাম ধরে ডেকে উঠল। আঁচল, আমি কিছু বলতে বা শুনতে ইচ্ছুক নই, ছাড়ুন আমায়। এতক্ষণে মুখ খুলল আঁচল। বাম হাত দিয়ে নিজের বাহু ছাড়িয়ে নিল। কাবার্ড থেকে শেষ সেট পোশাক নিয়ে কাবার্ড বন্ধ করে দিল। এগিয়ে এলো লাগেজের কাছে। লাগেজে পোশাকটা রেখে মাত্রই হাতে টান পড়ল। ওকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করিয়েছে জাজবের। প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে রইল কয়েক পল। আদুরে কণ্ঠে শুধালো, তোমার কি হয়েছে? এমন করছো কেন বেগম জান? আমার উপর রাগ করেছো? আমি এতদিন ব্যস্ত ছিলাম বলে অভিমান হয়েছে? সরি বেগম জান, আমি আসলে... আর বলা হলো না। ঝামটা মেরে নিজের হাতটা ছাড়িয়ে নিল আঁচল। রাগান্বিত স্বরে চোখে চোখ রেখে বলল, কথা কথা গায়ে হাত দিচ্ছেন কেন আপনি? নোংরা ওই দুই হাতে আমায় স্পর্শ করতে বিবেকে বাচ্ছেন আপনার? চরম আশ্চর্যায়িত হলো আজওয়াদ ইবতেসাম জাজবের। প্রতিক্রিয়া ব্যক্ত করতে ভুলে গেল। জিজ্ঞাসু নয়নে তাকিয়ে তার প্রিয়দর্শিনীর পানে। এ কি শুনল সে? তার প্রিয়দর্শিনী নিজ মুখে এমন কথা বলল? কি করে? নোংরা তার স্পর্শ? তুমি এসব কি বলছো বেগম জান? বেগম যান, খবরদার অমন আদরে ডাকে আমায় ডাকবেন না আপনি। আপনার ওই নোংরা মুখে এই ডাকটা বেমানান। এই আদরে সম্বোধন করো স্বামী প্রেমিক পুরুষের মুখেই মানায়, আপনার মতো চরিত্রহীন ঠকবাজ খুনির মুখে মানায় না। বজ্রপাত হলো জাজবীরের হৃদগহনে। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল মানুষটা। সে কি নিজের কানে ভুল শুনছে? এ কি কোনো ভয়াবহ দুঃস্বপ্ন, যা ঘুম থেকে উঠলেই কেটে যাবে? হ্যাঁ, এটি দুঃস্বপ্ন বটে। তার প্রাণপ্রিয়া কখনো এত নিষ্ঠুর বাক্য বলতে পারে না, তাকে আহত করতে পারে না। এটা অবশ্যই স্বপ্ন। তবুও কেন যেন ছলছল করে উঠল আঁখি যুগল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল শুধু প্রিয়দর্শিনীর পানে। যা দেখে তাচ্ছিল্য করে হাসল মেয়েটা। বলল, আর না, আপনার এই ঢং দেখে বোকা সহজ সরল মেহেরজ আঁচল আর ফাঁসবে না বীর সাহেব। সে এখন সবটা জেনে গেছে। কি কি জেনে গেছো?
জেনে গেছি আপনার প্রকৃত রূপ। আপনি একজন ঠকবাজ, খুনি, পাচারকারী, সেই সাথে চরিত্রহীন। ছি! এমন তাচ্ছিল্য ভরা কণ্ঠ আর সইতে পারল না আজওয়াদ ইফতেশাম জাজবে। দু কদম পিছিয়ে গেল আপনা আপনি, তাকিয়ে রইল নির্নিমেষ চাহনিতে। আ- আমি ভেবে নিয়েছি আপনার মতো একজন মানুষরূপী নিষ্ঠুরের সাথে থাকা যায় না। চলে যাব আমি, ডিভোর্স দিব আমি আপনাকে। ডিভোর্স শুনেই বজ্রপাত হলো জাজবিরের কর্ণগহ্বরে। গলা শুকিয়ে গেল, বড় বড় হয়ে গেল আঁখি যুগল। দাঁতের দাঁত চেপে শুধালো, কি বললে? ডিভোর্স দেবে? আরেকদিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো মেয়েটা। কেমন নিষ্ঠুর কণ্ঠে উচ্চারণ করলো, হ্যাঁ, আপনাকে ডিভোর্স দিয়ে গ্রামে চলে যাব আমি, থাকবো না আমি এইখানে। বাক্যটা সম্পূর্ণ করতেই মেয়েটার কণ্ঠনালীতে জ্বলন অনুভূত হলো বুঝি। বুকের মধ্যে পাথর সম যন্ত্রণা হচ্ছে, নেত্রকোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। আকস্মিক হৃদ কাঁপানোর শব্দে মেয়েটা আটকে উঠল। তৎক্ষণাৎ ঘুরে তাকালো পেছনে, শিউরে উঠল চরমভাবে। এসব কি? বিছানার ডান পাশে বেড সাইড টেবিলের উপরে যে ল্যাম্পশিটটা একটু আগেই ছিল, তা এখন চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে পড়ে রয়েছে। থেমে নেই আজওয়াদ ইফতেশাম জাজবের। ল্যাম্পশেডের পাশে থাকা ছোট্ট একটি শোপিস হাতে তুলে নিল। মেয়েটা কিছু বুঝে ওঠার পূর্বেই মাটিতে আছড়ে পড়ল শোপিসটি। ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল আঁচল। দু হাতে মুখ চেপে ধরে স্বয়ংক্রিয়ভাবে কয়েক কদম পিছিয়ে গেল। চোখের সামনে দেখে গেল তাণ্ডব। জাজবের হাত দিয়ে ঝামটা মেরে ড্রেসিং টেবিলের উপরে রাখা সমগ্র সামগ্রী একের পর এক মেঝেতে ফেলে দিচ্ছে। চরম ক্রোধে ফেটে পড়ছে বলিষ্ঠদেহী মানুষটি। শিরা উপশিরায় জ্বলন হচ্ছে, যেন জ্বলন্ত লাভা টকবক করছে মানুষ লোকে। এক একটা জিনিসের স্পর্শে হাত যে বাজেভাবে কেটে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল আছে কি? সে তো ব্যস্ত নিজ ক্রোধ প্রকাশ করতে। রাগের বশে সামনে যা পাচ্ছে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ভীতসন্ত্রস্ত মেয়েটা আর সহ্য করতে পারছে না, হু হু করে কেঁদে উঠল। এই ক্রন্দন ধ্বনি কর্ণকুহরে পৌঁছাতেই ওর দিকে ঘুরে তাকালো জাজবের। সে কি ভয়ানক চাহনি! দু চোখের শুভ্র অংশ চরমভাবে রক্তিম আভায় আচ্ছাদিত। এই মুহূর্তে এক ভয়ঙ্কর দানবের চেয়েও কোনো অংশে কম লাগছে না। রাগে কম্পিত হচ্ছে বলিষ্ঠ দেহখানা, যা দেখে মেয়েটি খুব ভয় পাচ্ছে। আরও দু কদম পিছিয়ে গেল। দেয়ালে সেটে যাওয়া বাকি বুঝি। এবার কেমন বিদঘুটে হেসে ওর পানে অগ্রসর হলো জাজভির। ওর প্রতিটা কদমে মেয়েটার অন্তরাত্মা কেঁপে উঠছে। মনে হচ্ছে দানবের ভয়লথাবার শিকার হতে চলেছে সে। ওর দিকে এগোতে এগোতে জাজভির কেমন গা ছমছমে কণ্ঠে শুধালো, ডিভোর্স আমাকে দেবে? ডিভোর্স? তুমি ভাবলে কি করে তুমি চলে যেতে চাইবে আর আমি যেতে দেব? তুমি জানো না তুমি হিনা আমি কতটা অসহায়। মেয়েটার একদম সম্মুখে এসে দাঁড়ালো সুঠাম দেহি মানুষটা। কেমন ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, তুমি যাবে তাই? আচ্ছা ঠিক আছে, আমিও দেখি তুমি যাও কি করে। প্রয়োজনে তুমি আজীবন আজওয়াদ ইফতিসাম জাজবীরের বন্দিনী হয়ে থাকবে, তবুও মুক্তি মিলবে না বেগম জান, মুক্তি মিলবে না। বাক্য শেষে গা ছমছমে ধ্বনিতে সশব্দে হেসে উঠল জাজবের, যা দেখে মেয়েটার পরাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম। শাড়ির আঁচল খামচে ধরে মেয়েটা অনুনয়ের স্বরে ভেজা কণ্ঠে বলল, যেতে দিন আমায় প্লিজ, আমি থাকবো না আপনার সাথে। হাসিতে মাতল জাজবির। ধীর পায়ে অগ্রসর হতে লাগলো দরজার পানে। দু হাত চুয়ে চুয়ে লাল বর্ণ তরল বিন্দু পড়ছে। তাতে কি তার বিন্দুমাত্র প্রক্রিয়া আছে? নেই তো। সে তো অগ্রসর হচ্ছে দরজায়, উদ্দেশ্য দরজা আটকে দেওয়া, বন্দিনী করে রাখা তার প্রাণপ্রিয়াকে। দরজার একদম কাছে গিয়ে থেমে গেল জাজবির। মাথায় কিলবিল করে উঠল অসংখ্য ভাবনা। কিছু একটা ভেবে নিষ্ঠুর কায়দায় হেসে উঠল মানুষটা। তার এই হাসি এই মুহূর্তে এতটাই ভয়ানক লাগছে যে এই হাসির কলরবে কেউ মরণ ভয় অবধি পাবে। ভাবনা শেষে মাথাটা সামান্য বাম দিকে কাত করে ভীত সন্ত্রস্ত আঁচলের দিকে তাকালো জাজবে। অধর কোণে ফুটে উঠল ব্রক্ষ হাসির রেখা। লাল লাল চোখ জোড়া নিষ্পলক তাকিয়ে রইল ভীত মেটার বিহনে। হাসি হাসি মুখ করে জাজবির এলো, দাঁড়ালো তার অর্ধাঙ্গিনীর সম্মুখে। অবনত ক্রন্দনে লিপ্ত
মুখখানির দিকে কিঞ্চিত ঝুঁকে নিঃশব্দে হেসে উঠল। কেমন ভিন্ন সুরে ডেকে উঠল। প্রিয়া। মেয়েটা এই ভিন্ন সুরের ডাকে এতটাই ভয় পেল যে মুখে শাড়ির আঁচল গুজে হো হো করে কাঁদতে লাগলো। অস্থির হলো সম্মুখে দাঁড়িয়ে থাকা মানব। কণ্ঠে কেমন অস্থিরতা মিশিয়ে শুধালো, এই প্রিয়া, কাঁদছো কেন? মুক্তি চাই তোমার? আচ্ছা, দিলাম মুক্তি। তুমি কি এক্ষুনি যাবে? গাড়ি বের করতে বলবো? একটুখানি সন্নিকটে গিয়ে অবনত মুখখানির রক্তে ভেজা ডান হাত উঁচু করল। নিজের দিকে মুখখানি ধরে উন্মাদের ন্যায় মাতাল করা কণ্ঠে বলল, এই কাঁদে না, তোমার তো খুশিতে পাগল হওয়া উচিত। তুমি আজওয়াদ জাজবীরের বুকে চিতা জ্বালিয়ে তাকে একা করে চলে যাচ্ছ, তাহলে কাঁদো কেন? কেঁদো না, কেঁদো না। মৃদু ধাক্কা দিয়ে নিজে থেকে সরে দিল। মেয়েটা কোনরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করার পূর্বেই বলে উঠল, এই যে দরজা দেখতে পাচ্ছ, খোলা আছে। এটাই সুযোগ। পালিয়ে যাও, যেভাবে পারো পালিয়ে যাও। এই মেয়ে, শুনছো? পালাও। আমি একবার বাধা দিলে কিন্তু আর পালানো হবে না, শোনা। জলদি জলদি পালাও। কেমন আদেশের সুরে কঠিন কণ্ঠে বলে উঠল, আর ডান হাতের তালু নাড়িয়ে নাড়িয়ে দরজার দিকে ইশারা করতে লাগলো। জাজবিরের এই ভিন্ন অবতার বানতে ব্যর্থ হচ্ছে তার প্রিয়দর্শিনী। এই ভিন্ন রূপ, অচেনা কথা, চলে যাওয়ার আহ্বান সব মিলিয়ে মেয়েটার মানসিক অবস্থা সম্পূর্ণরূপে বিপর্যস্ত। ক্রন্দনে দিশেহারা মেয়েটা যখন লালাফ চোখে জাজবিরের পানে তাকালো, তখনও হাতের তালু নাড়িয়ে নাড়িয়ে ওকে ইশারায় দরজা দেখিয়ে চলেছে নির্লিপ্ত মানুষটি। হঠাৎ মেয়েটার দৃষ্টি থমকে গেল। চোখের তারায় দৃশ্যমান হলো অর্ধাঙ্গের ডান হাতের তলায় বেশ রক্তের উপস্থিতি। রক্ত? অনেকটা রক্ত গড়িয়ে পড়ছে। হাতের তেলও লাল বর্ণের তরল বিন্দুতে রঞ্জিত। মানুষটার আজ একই হয়েছে। সে কি দুঃখ, কষ্ট, যন্ত্রণা কিছুই অনুভব করতে পারছে না? আঁচল যেই না সহানুভূতি দেখাতে স্বামীর পানে অগ্রসর হতে নিল, তখনই এক কাণ্ড করে বসলো জাজবে। আঁচলের চক্ষু চরকার, হাঁটু গেড়ে মেঝেতে বসে কিছু একটা করে চলেছে জাজবে। শুধু তার চওড়া পিঠ দৃশ্যমান। বোঝা যাচ্ছে কিছু একটা বিড়বিড় করে চলেছে সে। ভয়ে ভয়ে আঁচল আস্তে করে কাছে গিয়ে দাঁড়ালো। উকি দিয়ে দেখার চেষ্টা করলো কি করছে মানুষটা। দেখতেই মেয়েটা শব্দ করে কেঁদে উঠল। এসব কি করছে বীর সাহেব? ভেঙে গুড়িয়ে যাওয়া কাচের টুকরো দু হাতের তেলোয় নিয়ে পিষ্ট করে চলেছে, যাতে কেটে ছিঁড়ে যাচ্ছে হাতের তালুর কোমল কোমল আবরণ। এত রক্ত, রক্তে দুই হাতে মাখামাখি অবস্থা। আঁচলা সহ্য করতে পারছিল না। যেই না কিছু বলবে অমনি চট করে উঠে দাঁড়ালো জাজবির। হাতে ল্যাম্পশেডের ছোট্ট এক টুকরো কাজ, তা হাতে নিয়ে নিষ্ঠুরতম হাসি উপহার দিয়ে বলল, তুমি তো চলে যাচ্ছ, বিদায় নিতে এসেছো? এই মেয়ে, এত দেরি করছো কেন? তাড়াতাড়ি যাও। ওই তো দরজা খোলা আছে, তাড়াতাড়ি যাও। অর্ধাঙ্গিনীর বাম বাহু ঠেলে ওকে দরজার দিকে বাহিরে দেওয়ার চেষ্টা করলো জাজবির। হঠাৎ মত বদলে ফেলল। বাহু আঁকড়ে টান দিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো। করুণ ভেজা কণ্ঠে বলল, তুমি তো চলে যাবে প্রিয়া, সব নিয়ে চলে যাবে, কিন্তু আমি আমি তো একা রয়ে যাব। আমাকে কোনো স্মৃতি উপহার দিয়ে যাবে না? বলো, বলো না। ঝাপসা চোখে মেয়েটা তাকিয়ে রইল স্বামীর করুণ মুখ পানে। কিছু একটা বোঝার চেষ্টা করে চলেছে। হঠাৎই ধ্যান ভঙ্গ হলো। মানুষটা ভয় ধরানো এক হাসি দিয়ে ওর নরম কোমল ডান হাতটা ধরল। সে হাতে তুলে দিল ভাঙা কাচের ধারালো টুকরো। হাসি হাসি মুখ করেই বলল, রেখে যাও প্রাণ প্রিয়া তোমার শেষ স্মৃতি। চোখে মুখে চরম অবসাদ করুণ দশা, তবুও মুখে হাসির প্রলেপ। কি মর্মান্তিক এক দৃশ্য! অবুঝ মেয়েটা কিছু বুঝে ওঠার পূর্বেই ঘটে গেল কাণ্ড। শুভ্ররঙা শাড়িতে ছিটকে পড়ল বিন্দু বিন্দু রক্ত। কোমল হাতটি এখনো চাপা পড়ে রয়েছে পুরুষালী ডান হাতের মাঝে। জোরপূর্বক সেই কোমল হাতে কাচের টুকরো গুজে রাখা। নির্মমভাবে সহিত নিজের পুরুষালী বাম হাতের কবজির সামান্য উপরিভাগকে চামড়া কেটে লিখে চলেছে ইংরেজি ক্যাপিটাল লেটারে এ। ভয়ে দিশাহারা মেয়েটা কোনো রূপে প্রতিক্রিয়া ব্যক্ত করার পূর্বেই চামড়ায় রক্ত বের করে লেখা হলো দুটো বর্ণ, এ এন।
আর লেখা হলো না। চরম আশ্চর্যায়িত কান্নায় ভেঙে পড়া মেয়েটা এক ঝটকায় নিজের হাতটি ছড়িয়ে নিল। অপর হাত দিয়ে শুভ্র শাড়ির আঁচল কেটে ধরল ক্ষতস্থানে। কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল, এটা কি করলেন মীর সাহেব? দিশেহারা মেয়েটা অবিরাম রক্ত মুছে দিচ্ছে। ক্ষততে ফু দিয়ে যন্ত্রণা নিবারণ করার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাচ্ছিল্য হেসে নির্দয় মানব বলল, আমার যন্ত্রণা লাঘব করার চেষ্টা করছো? ও প্রিয়া, আমার হাতে কি ব্যথা? আমার সবটুকু ব্যথা তো এখানে, এই বুকে হচ্ছে। কথা বলতে বলতে নিজের হৃৎপিণ্ড বরাবর হাত রেখে দেখিয়ে দিল কোথায় হচ্ছে অসহনীয় যন্ত্রণা। কিন্তু আবেগাপ্লুত মেয়েটা তা শুনলে তো। নিজের মতো করে নিষেধ করে চলেছে স্বামীকে, কিন্তু উদয় উন্মাদ স্বামী সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করল। পেছাতে পেছাতে পৌঁছে গেল কাচের ভাঙা টুকরোর সমারোহে। কষ্ট মিশ্রিত হাসির রেখা ফুটিয়ে তুলে মাতালের মতন দুলতে দুলতে ধপ করে বিছানায় বসে পড়ল ক্রন্দনরত প্রিয়দর্শিনী। আর তার অনবরত নিষেধাজ্ঞা উপেক্ষা করে রক্তভেজা হাতের দুই পাশে জুতা মোজা খুলে রুমের একাংশে ছুঁড়ে ফেলে দিল। আপনি দয়া করে এমন করবেন না। নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? আমায় মারুন, বকুন, কাটুন, যা ইচ্ছে করুন, তবু নিজেকে দয়া করে আর কষ্ট দিবেন না। আর বলা হলো না। সম্মুখে তাকানো মাত্রই মেয়েটা তীব্র চিৎকার করে এক ছুট লাগালো। শরীরের সমস্ত শক্তি একত্রে প্রয়োগ করে সৌম্য বলিষ্ঠদেহী মানুষটিকে টেনে নিজের দিকে কয়েক কদম পিছিয়ে নিতে সক্ষম হলো আজল। আর কাল বিলম্ব করল না। শক্ত আলিঙ্গনে আবদ্ধ করে নিল তার প্রিয়তম স্বামীকে। দু হাতে শক্ত করে খামচে ধরল শার্টের পৃষ্ঠদেশ বরাবরই আবরণ। বুকে মাথা রেখে সশব্দে কান্না করে উঠতেই ছিটকে কিছুটা দূরে সরে গেল। অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে রইল স্বামীর পানে। অভিমানী সিক্ত মানুষটা ওকে এভাবে দূরে ঠেলে দিতে পারলো। চরিত্রহীন পুরুষের সংস্পর্শে পবিত্র নারী অপবিত্র হয়ে যায়। কেন সেধে সেধে নিজেকে অপবিত্র করছো মেয়ে? দূরে থাকো। আমি তো চরিত্রহীন, নোংরা, ঠকবাজ, আস্ত একটা খুনি। জোর কণ্ঠে বলে উঠল জাজবের। আর দূরে থাকতে পারল না কোমল হৃদয়ের অধিকারিণী মেয়েটি। সহ্যসীমা অতিক্রম করে বহু দূর চলে গেল। আর সহ্য করা গেল না। পুনরায় আরও একবার ছুটে এলো কান্নারত রমণী। উত্তাল ঢেউয়ের ন্যায় আছড়ে পড়ল প্রশস্ত শক্তপোক্ত বক্ষপটে। শূন্য থেকে ইঞ্চি খানেক উপরে দুই পা, দুই হাতে প্রাণপুরুষের গলা আলিঙ্গনে আবদ্ধ করে নিল। ডান হাতটি ঘাড়ে রাখা তো বাম হাতটি পিঠের উপরে, কিন্তু বিপরীতে সম্পূর্ণ নির্লিপ্ত মানুষটি একটুও ধরল না। শক্ত করে ঠায় দাঁড়িয়ে রইল, কিন্তু তার সমস্ত রাগ অভিমান ভেঙে চুরমার হলো প্রাণপ্রিয়ার জড়ালো ক্রন্দন ধ্বনি কর্ণকুহরে পৌঁছাতে। বলিষ্ঠ রক্তাক্ত দুটো হাত নিজের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে মিশিয়ে নেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে মানুষটি। নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে মুখ গুজে নিল প্রিয়দর্শিনীর ঘাড়ের ডান পাশে। নীরবে আবেগের বহিঃপ্রকাশ করতে লাগলো মানুষটা। দুজনের চোখেই আজ বাঁধ ভাঙা অশ্রু। প্রিয়তমার পাশাপাশি আজ তার প্রিয়তমের চোখেও অশ্রুবিন্দু। একজনের বুকে তীব্র যন্ত্রণা, তো আরেকজনের বুকে তীব্র অপরাধবোধ। কেঁদে গেল ভালোবাসাময় এই যুগল। প্রিয়দর্শিনী, তুমি আমার থেকে এক কদম পেছাবে তো আমি দুই কদম পেছাবো। নিজেকে শেষ করে দেব। একেবারে শেষ করব না, তিলে তিলে নিঃশেষ করব। হাওয়ায় মিলিয়ে যাবে আমি নামক এই সত্তা। তুমি হিনা যে আমি সম্পূর্ণ প্রাণহীন। গভীর আলিঙ্গন মুক্ত হলো দুজনে। মেয়েটা ভেজা কণ্ঠে কিছু বলবার পূর্বেই চমকে উঠল। আহত দুটো হাতে ওকে পাজাকোলা তুলে নিয়েছে স্বামী নামক মানুষটি। এলোমেলো কদম ফেলে বিছানায় অগ্রসর হলো। রক্তে রাঙা আলতো হাতে আঁচলের মাথা বালিশে রেখে দিল জাজবে। নিজে শুয়ে পড়ল প্রিয়দর্শিনীর পাশে খুব কাছে। নিষ্পলক চাহনিতে একে অপরের দিকে তাকিয়ে রইল দুজোড়া তৃষ্ণাক্ত আঁখি। ছলছল মায়াময়ী আঁখি যুগল প্রিয়তমের নিবদ্ধ। এ কি হাল করেছে তার স্বামী! সবকিছু তো তার নিবুদ্ধিতা বোকামির জন্যই হলো। এতটা কষ্ট পেতে হলো তার একান্ত মানুষটিকে। তার তো একটুখানি যন্ত্রণা পাওয়ার কথা নয়।
তবুও পেল ওর জন্য, ওর অবুঝপনার জন্য। ছলছল চোখে মেয়েটা তাকিয়ে রইল কয়েক পর, ডান হাতটা আলতো করে স্বামীর বাম গালে রাখলো। তাকিয়ে রইল আরো কিছু মুহূর্ত। শার্টের বোতামে হাত রাখলো প্রিয়দর্শিনী পীর সাহেব। আহত হাতে ধীরে ধীরে সব কটা বোতাম খুলে ফেলল। সবটা অবলোকন করলো আঁচল। আকস্মিক ওর ঘনিষ্ঠে এলো একান্ত মানুষটি। মুখ লুকিয়ে ফেলল গলদেশে। অবিরাম অধর স্পর্শ পেয়ে শিউরে উঠল মেয়েলি কায়া। ডান হাতে খামচে ধরল প্রিয়র পৃষ্ঠদেশ, বরাবর শাড়ির অংশ। এতে আরও ঘনিষ্ঠ হলো মানুষটি। উন্মাদনার সৃষ্টি হলো পৌরস্য চিত্তে। বহুদিন যে তার প্রাণপ্রিয়ার সান্নিধ্যে আসা হয়নি, আর যেটিকে থামানো বা থাকা দেয়। অনবরত অবিরাম অধরের গভীর থেকে গভীরতর ছোঁয়া অঙ্কন করে গেল। আবেশে সিক্ত মেয়েটি চক্ষু মুদিত করে বা হাতে স্বামীর মাথায় আদরে হাত বুলিয়ে দিতে লাগলো। ভেজা কণ্ঠে তাকে একটু শান্ত হতে বলতে লাগলো। বলল ক্ষততে ড্রেসিং করিয়ে নেওয়ার জন্য। কিন্তু দৃঢ় উন্মাদনায় মত্ত মানুষটির কর্ণকুহরে তা পৌঁছাতে ব্যর্থ হলো। সে আপন মনে মাতাল করা ছোঁয়ায় ছুঁয়ে দিচ্ছে, শিউরে দিচ্ছিল কোমল কায়া, গলদেশ, ঘাড়ের আশেপাশে ওষ্ঠধরের অবনত ছোঁয়া। সেটা হতে মুখ তুলে তাকালো প্রিয়দর্শিনীর পানে। কান্নার ফলে রক্তিমা মুখশ্রী, এখনো অশ্রুকণায় সিক্ত দুকপল থুতনি। সেথায় নেশা ধারালো চোখে কয়েক পল তাকিয়ে মুখখানি সন্নিকটে নিয়ে গেল মানুষটি। রক্তাক্ত দুই হাত রাখলো দুই বাহুতে। লাল রঙের ছাপ বসিয়ে দিল শুভ্র ব্লাউজের হাতায়। এতে আরও ডুকরে কেঁদে উঠল মেয়েটি। তীব্র অপরাধ বোধ জেকে ধরল, আর পাগল মানুষটি তার ওষ্ঠের প্রগাঢ় ছোঁয়ায় মুছে দিতে লাগলো সেই অশ্রুর প্রতিটি বিন্দু। শেষ বিন্দু অবধি মুছে দিয়ে কপলের কোমল আবরণে কিছুটা সময় ধরে চোখ বুজে অধর বুলিয়ে গেল। এসে থামল থুতনিতে। থুতনির ছোট্টখানে ওষ্ঠ চাপ বসিয়ে রাখলো কিছু মুহূর্ত। আঁচল চোখ বন্ধ করে স্বামীর আদরে ভালোবাসা অনুভব করছিল। কখনো কখনো অনুরোধ পেশ করছিল তাকে ক্ষতস্থানে যত্ন নেয়ার জন্য, কিন্তু অবর্ণনীয় নেশায় আসক্ত মানব তাতে ভ্রুক্ষেপ করল না। প্রিয়তমার অনুরোধ বাক্য বন্ধ করে দিল বাতর্জনীর সাহায্যে। কান্নার ফলে লাল হয়ে যাওয়া অধর যুগলে কিছুক্ষণ বাম হাতের বৃদ্ধাঙ্গুল বুলিয়ে গেল। নিঃশাক্ত চাহনিতে চেয়ে রইল সেথায় সেই বহু কাঙ্ক্ষিত সন্ধিক্ষণ। অধরে অধরে হলো প্রগাঢ় সন্ধি। পাগলের মতো করে শুষে নিতে লাগলো অর্ধাঙ্গিনীর সকল অধরসুধা। দু হাত তার প্রিয়তমার দু কপলে। মেয়েটির বাম হাতে স্থাপিত স্বামীর উন্মুক্ত লোমহীন বুকে, যেটি তার সবচেয়ে প্রিয় স্থান, যেখানটায় মাথা রেখে সে রোজ রাতে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। বাদ যায়নি গত 3-4 মাসও। এই তো সেই জায়গা, এই তো সেই ভালোবাসায় ভরপুর স্থান। তাহলে সে কি করে পারলো এখানটায় ছুরির আঘাত করতে? কি করে? ভেবে মেয়েটির অক্ষিকোল পুনরায় ভিজে উঠল। বুকে হলো তীব্র দহনের আন্দোলন। আঁখি পড়ল বন্ধ করে নিল সে। ডান হাতে রাখলো তারই অধর যুগলের মায়ায় ডুবে থাকা মানুষটির বুকের বাঁ পাশে। বাম হাত আপনা আপনি ঘাড় ছুঁয়ে ছুঁয়ে মাথার পিছে চলে গেল। আদুরে হাত বুলিয়ে দিতে লাগলো স্বামী নামক পাগল প্রেমিক পুরুষটির মাথার ঘন চুলে। আর প্রেমিক পুরুষটি এহেন আদুরের ছোঁয়ায় আরো ডুবে ডুবে গেল প্রণয়িনীর অধর প্রাণে। চলমান রইল গভীরতম অধর সন্ধি। নিকষ কৃষ্ণ রজনী, শীতল হাওয়া বইছে প্রকৃতিতে। বৃষ্টি এখন আর নেই, কিন্তু শীতলতম স্নিগ্ধ আবহাওয়া বিরাজমান। ওয়াশরুমে মুখোমুখি দাঁড়িয়ে জাজবের এবং আঁচল। মেয়েটির অক্ষিকোল ভেজা, দৃষ্টিনিবদ্ধ স্বামীর হাতে ক্ষত স্থানে। ছলো ছলো চোখে মেয়েটা স্বামীর পানে অগ্রসর হলো, বেশ সন্নিকটে গিয়ে দাঁড়ালো। উন্মুক্ত শার্টে হাত রেখে আস্তে ধীরে বোতাম খুলতে লাগলো। সাবধানতার সহিত অনাবৃত করলো দেহ, একদম দ্বিধাহীন চাপ ভাবে। জাজবীরের মোহচ্ছন্ন আঁখি যুগল তার প্রিয়দর্শিনীতেই নিবদ্ধ। সে শুধু মুহূর্তটি উপভোগ করছে, কোনোরূপ বাধা প্রদান করছে না। যা হবার হতে দিচ্ছে।
রক্তমাখা শার্টটি বিনে রাখলো আঁচল। এসে দাঁড়ালো স্বামীর সামনে। কোমল হাতে বেসিনের ট্যাপ কল চালু করলো মেয়েটা। ঝিরঝির করে পড়তে লাগলো জলধারা। শাড়ির আঁচলের নিম্নাংশ পানিতে সিক্ত করে নিল। সিক্ত শাড়ির আঁচলে আলতো করে স্বামীর মুখশ্রী পরিষ্কার করে দিল। জাজবির চক্ষু বন্ধ করে প্রিয়দর্শিনীর যত্ন অনুভব করল। ঘ্রাণেন্দ্রিয়ে টেনে নিল শাড়ির আঁচলের নিজস্ব সুবাস, তার প্রাণপ্রিয়ার সুবাস। আঁচল এক মনে আলতো করে পুরো মুখখানা মুছে দিল। ট্যাপ কলের নিচে শাড়ির আঁচলটি পুনরায় ভিজিয়ে নিল। এবার দৃষ্টি নিবদ্ধ হলো রক্তমাখা হাতে। বুকের ভেতরে ছলাৎ করে উঠল। কামড় অনুভব হলো বক্ষপিঞ্জরে। কি করুণ দশা মানুষটির! রক্তে রক্তে একদম বাজে অবস্থা। তাকাতেই বুকটা ধক করে উঠছে। বাম হাতের উল্টো পিঠে অশ্রুকণা মুছে নিল আবেগী মেয়েটা। ভেজা শাড়ির আঁচল দিয়ে স্পর্শ করলো রক্তাক্ত ডান হাত। ক্ষততে পানির ছোঁয়া পেতেই জ্বলন অনুভব হলো। তার চাইতেও কাঁকিয়ে উঠল মানুষটা। এতে তীব্র উৎকণ্ঠিত হলো আঁচল। তৎক্ষণাৎ ক্ষমা চাইল। ভেজা চোখে হাতটির দিকে তাকিয়ে বাম হাতে তুলে নিল রক্তাক্ত হাতটি। আস্তে আস্তে করে ক্ষততে ফু দিতে লাগলো আর আলতোভাবে শাড়ির আঁচল ছুঁয়ে ছুঁয়ে রক্ত মুছে দিল। জমাট রক্তে খুবই আলতো করে স্পর্শ করে মুছে দিল। এভাবেই বাম হাতটি নিজের হাতের মাঝে নিল। হাতের কাটা অংশে চোখ পড়তে মেয়েটা এমন আশ্চর্যায়িত হলো। আকাশসম আশ্চর্য নিয়ে তাকালো স্বামীর পানে। এইটা কি লিখেছেন আপনি? অস্ফুট স্বরে প্রশ্নটি শুনল জাজবির। মোচ্ছন্ন নয়নে তাকিয়ে জবাব দিল, তোমার নাম? উফ! কর্ণযুগল শীতলতায় ছেয়ে গেল। হিমেল হাওয়া বয়ে গেল হৃদজমিনে। থেমে গেল ক্রন্দন। মানুষটা ওকে ভালোবাসে জানা ছিল, কিন্তু এমন পাগলের মতো করে ভালোবাসে জানা ছিল না। কেউ কাউকে কি করে এতটা ভালোবাসতে পারে? ভালোবাসার মানুষটিকে হৃদ বন্দিশালায় বন্দিনী করতে এমন পাগলামি? এও সম্ভব? জানা নেই সহজ সরল মেয়েটির। ভালোবাসার মানুষটির নাম স্মৃতি আকারে সংরক্ষিত করে রাখার জন্য এমন পাগলামিই প্রথম দর্শন। আঁচল মোহময় চাহনিতে তাকালো। অধরে ফুটে উঠল তৃপ্তিকর কিন্তু বিষাদে ভরপুর হাসির ক্ষীণরেখা। আলতো করে ক্ষত স্থান পানি দিয়ে মুছে দিল। সর্বোচ্চ খেয়াল রাখলো যাতে প্রিয়তম স্বামীর ব্যথা না লাগে। হাত মোছা সম্পন্ন হলো। কল বন্ধ করলো আঁচল। স্বামীর ডান বাহুতে হাত রাখলো মেয়েটা। তাকে ধরে ধরে ছোট্ট টুলে বসতে সহায়তা করলো। মানুষটার ডান পায়ের তালু যে কেটে গিয়েছে। আঁচল তড়িঘড়ি করে ওয়াশরুম হতে বেরিয়ে গেল। স্বল্প সময়ের মধ্যেই ফিরে এলো নরম একটা কাপড় হাতে। এক বোল পানি এবং নরম কাপড় আনা হলো। স্বামীর সামনে হাঁটু গেড়ে বসলো আঁচল। আলতো করে ডান পাটি হাতে নিয়ে পায়ের তালু ক্ষত দেখল। কাচের ছোট্ট ছোট্ট টুকরোর আঘাতে কি বিভৎস অবস্থা। রক্তে রঞ্জিত পায়ের তালু পুরোটা। আঁচল আলতো করে সেটায় হাত রাখলো। অনুভূত হলো খুব ছোট্ট একটি কাচের টুকরো যা এখনো পায়ে গেঁথে রয়েছে। টলমলে চোখে মেয়েটা স্বামীর পানে তাকালো। জাজবীরের দৃষ্টি ওর বিহনেই নিবদ্ধ। নয়নে মিলিত হলো নয়ন। আঁচলের নেত্রকোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। মেয়েটা দৃষ্টি সরিয়ে নিল। খুব সতর্কতার সহিত কাচের ছোট্ট টুকরো বের করে নিল। জাজবীর চোখ মুখ খিচে যন্ত্রণা সয়ে নিল। টু শব্দটি করল না। আঁচল পুনরায় দেখে নিল আর কোনো কাজ বিদ্ধ রয়েছে কিনা। না, নেই। অতঃপর উষ্ণ গরম পানিতে নরম কাপড়টি ভিজিয়ে নিল আঁচল। পায়ের তালু পরিষ্কার করতে করতে অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠল, এমন পাগলামো কেন করলেন বীর সাহেব? আপনার কি একটুও যন্ত্রণা হয়নি? নিজেকে কেউ এইভাবে কষ্ট দেয়? ভালোবাসার মানুষটিকে আঁকড়ে থাকার জন্য কখনো কখনো পাগলামি করা যেতেই পারে। কি নির্লিপ্ত জবাব! আঁচল অসন্তুষ্ট হলো। এমনটা আর কখনো করবেন না। আপনি বুঝতে পারছেন না আপনার এই অবস্থা দেখে আমার কতটা। আর বলা হলো না। বাক্য সম্পূর্ণ করলো জাজবীর। কতটা কষ্ট হচ্ছিল, তাই তো? মেয়েটা এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। কপাল ছুঁয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। জাজবীর এবার নরম হলো। কোমল কণ্ঠে বলল, ঠিক আছে,
এমনটা আর কখনো করব না। তবে জেনে রেখো প্রিয়া, তুমি হিনা এই জাজবির বদ্ধ উন্মাদ। তুমি যদি কখনো ভুল করেও আমায় ছেড়ে যাও, তাহলে যাওয়ার আগে মনে রেখো, তোমার অনুপস্থিতিতে এই মানুষটা পুরো পাগল হয়ে যাবে, তছনছ করে দেবে সবকিছু। পাগল হয়ে যাবে, বদ্ধ পাগল। নিজেকে তিলে তিলে শেষ করে দেবে। ডুকরে কেঁদে উঠল মেয়েটি। বাধা দিল না জাসবির। কান্নারত রমণী একটিবার প্রিয়তমের পানে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। পা পরিষ্কার হয়ে গিয়েছে। উঠে দাঁড়ালো মেহরুজ আঁচল। কাপড়টি ভিজে নিল। এসে দাঁড়ালো স্বামীর সম্মুখে। ভেজা কাপড় স্পর্শ করলো উন্মুক্ত বক্ষপটে। শিরশির করে উঠল মেয়েটার কোমল কায়া। কম্পিত হচ্ছে হাত। কাঁপা কাঁপা হাতে স্বামীর বক্ষস্থল মুছে দিতে লাগলো। হঠাৎ থমকে গেল হাত। ওর কোমল হাতের উপরে এখন পুরুষালী একটি হাত। কোমল হাতের উপরে হাত রেখে জাজবির হাতটি টেনে টেনে নিজের পুরো বক্ষস্থান মুছে নিতে লাগলো। চোখ মুখে দুষ্টুমির আভাস। লাজুক লতার মতো নেতিয়ে পড়ল আঁচল। দুষ্টুমি মাখা চক্ষু হতে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। জাজবির মৃদু হেসে হঠাৎ হাতটি ধরে টান দিল। উন্মুক্ত বক্ষপটে আছে পড়ল নরম কোমল কায়া। হতভম্ব হয়ে গেল মেয়েটি। এবার বাকশূন্য হলো প্রিয়তমের চাহনিতে। মানুষটির চাহনি যে ওর অধর পানে নিবদ্ধ। জাজবির ইঞ্চিখানেক অগ্রসর হতেই চট করে উঠে পড়ল আঁচল। লাজেরাঙা মেয়েটি ইতিউতি করে দ্রুত স্বামীর পেছন দিকে গিয়ে দাঁড়ালো। বুকে হাত রেখে অনুভব করতে পারল হৃৎস্পন্দনের গতিবেগ কতটা দ্রুত। প্রিয়দর্শিনী তো পেছনে পালিয়ে গেল, তবুও মানুষটির অধর কোণে তৃপ্তিকর হাসি রেখা। আধার রাত্রি। হাত পায়ের ড্রেসিং শেষে বিদায় নিয়েছে ডক্টর। ফাঁকা বাড়িতে এখন শুধু জাজবির এবং আঁচল। পরিবারের সদস্যরা বেড়াতে গিয়েছে জাজবিরের খালামণির বাড়িতে। রাতটা সেখানেই থাকবে। হুট করেই দাওয়াত এলো। পরিকল্পনা ছিল লাঞ্চ সেরে ফিরে আসবে সবাই, কিন্তু আকস্মিক বৃষ্টিতে পরিকল্পনা ভঙ্গুর হলো। আঁচল বলেছিল দরকারি কাজ আছে, তা সেরে জাজবিরের সঙ্গে বেরোতে যাবে, কিন্তু বৃষ্টির দোহাই দিয়ে দুজনেই রয়ে গেল। এখন ফাঁকা বাড়িতেই দুজনেই। খাওয়া পর্ব সম্পন্ন হয়েছে। আঁচল নিজের হাতে খাইয়ে দিয়েছে স্বামীকে, সাথে নিজেও খেয়ে নিয়েছে। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে জাজবে। আঁচল রুমময় পায়চারি করছে, কেমন উসখুস করছে তা ঠিক লক্ষ্য করলো জাজবে, কিন্তু কিছু বলল না। কিছুটা সময় ধরে পায়চারি করলো মেয়েটা, অতপর বসলো বিছানায় স্বামীর সম্মুখে। ইতিউতি করে শেষমেশ মিনমিনে গলায় বলেই ফেললো, কিছু বলার ছিল বীর সাহেব। অগোচরে মৃদু হাসল মানুষটা। নরম কোমল ডান হাতটি টেনে নিয়ে তার প্রাণ প্রিয়াকে নিজ বাম উল্টে বসালো। কয়েক মাস বাদে সেই পুরাতন মুহূর্ত ছলো ছলো করছে মেয়েটার মায়া ভরা আঁখি জোড়া। তা লক্ষ্য করে জাজবির তর্জনী ছুঁয়ে অশ্রুকণা মুছে দিল। এতে হাতে কিছুটা ব্যথা অনুভূত হলো, যদিও বা তাতে ভ্রুক্ষেপ করল না। এমন দায় ছাড়া জবাব শুনে মেয়েটা আবেগতাড়িত হয়ে পড়ল। এভাবে বলছেন কেন উনি? খুব বেশি কষ্ট পেয়েছেন? এখনো রাগ কমেনি? মেয়েটা মায়া মায়া চোখে তাকিয়ে রইল কয়েকবার। উচ্চতে চিকচিক করছে আঁখি চুকর। আলতো করে প্রিয়তমের ডান গালে হাত রাখলো। ভেজা কণ্ঠে শুধালো, রেগে আছেন এখনো? তুমি কিছু বলতে চাইছিলে? বলে হাতটি সরিয়ে দিল গাল হতে। মেয়েটা এবার নিঃশব্দে কেঁদে উঠল। তাতেও নির্দয় মানুষটা ভ্রুক্ষেপ করল না। নিজেকে কোনো রূপ ধতাস্থ করে শান্ত হলো আঁচল। বলতে লাগলো, আমি ক্ষমা চাইছি, জানি এই ভুলের কোনো ক্ষমা হয় না, তবুও আমি না এই অপরাধ বোধ আর নিতে পারছি না। যখনই মনে হচ্ছে আমি আপনাকে ভুল বুঝেছি, বাজেভাবে দোষারোপ করেছি, কটু কথা শুনিয়েছি, মনে পড়লেই না আমার এখানে এই যে এই বুকে অনেক কষ্ট হচ্ছে। বুকের বাম দিকে তর্জনী রেখে দেখিয়ে দিল কোথায় কষ্ট হচ্ছে। তাতেও স্বামীর পাত্তা না পেয়ে মেয়েটা আদুরে ভঙ্গিতে আরেকটু সন্নিকটে এলো। ডান হাতে ডান গালে হাত রেখে মুখটি ওর দিকে মুখোমুখি করলো। নয়নে নয়ন মিলিয়ে অনুনয়ের স্বরে বলল, একটা বারের জন্য ক্ষমা করা যায় না বীর সাহেব? নেত্রকোণ গড়িয়ে পড়ল অশ্রুকণা। কপালে থেকে গেল কপাল। মেয়েটা নিঃশব্দে কেঁদে চলেছে। এবার কঠোর রূপ ত্যাগ করতে বাধ্য হলো আজবাত ইবতেসাম জাসবির।
দুই হাতের আলতো বাঁধনে বন্দিনী করে নিল তার প্রিয়াকে, প্রাণপ্রিয়াকে। আঁচলের কোমল দুটো হাত খামচে ধরল স্বামীর পৃষ্ঠদেশ। শুভ্র রাঙা টি শার্টের উপর দিয়ে নখের চাপ অনুভব হচ্ছে পিঠে, তবুও আলিঙ্গন মুক্ত করল না জাজবির। বাহু বন্ধনে প্রিয়াকে আবদ্ধ করে চোখ বন্ধ করে নিল। আবেগ ঘন মুহূর্ত কাটলো কিছুটা সময় জুড়ে। বাহুবন্ধন হতে মুক্ত হলো দুজনে। আঁচল হাতের উল্টো পিঠে অশ্রুকণা মুছে নিল। ঢোক গিলে মৃদু স্বরে বলল, আপনাকে কিছু দেখাতে চাই বীর সাহেব। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো জাজবির। তা বুঝতে পেরে আঁচল বর্ণনায় সহিত বলতে লাগলো, আসলে 15-16 দিন ধরে একটা মেয়ে আমার কলেজে আসছিল, বয়স কমই হবে, পোশাক আশাক আধুনিক। সে আমার সাথে একদিন ক্যাম্পাসে দেখা করলো, বললো আমায় কিছু বলতে চায়, কিন্তু আপনার কথা মান্য করে আমি তাকে এড়িয়ে গেলাম। অচেনা কারোর সাথে আপনি তো কথা বলতে নিষেধ করেছেন। মেয়েটা সেদিন চলে গেল, এর কিছুদিন পর আবার এলো, ক্যাম্পাসেই দেখা হলো, বলতে লাগলো খুব দরকারি কথা আছে, এই সেই। আমি আবারও এড়িয়ে গেলাম, কিন্তু কালকে কালকে কি? জাজবিরের ভ্রুজোড়া কুঁচকে গেল। মেয়েটা নীরবে অশ্রু বিসর্জন দিল। ঢোক গিলে বলতে লাগলো মেয়েটা ওকে কি কি বলেছিল। সব শুনে হতবিরম বিম্বল আজবা দীপ্তেশ্যাম জাজবে। এসব কি শুনছে সে? অশ্রুসিক্ত মেয়েটা পাশ হতে মোবাইল হাতে নিল, তা তুলে দিল স্বামীর হাতে। ভেজা কণ্ঠে বলল, এতে কিছু ফটো আর ভিডিও আছে, দেখুন একবার। ক্রন্দনরত রমণী তৎক্ষণাৎ মুখ লুকালো প্রিয়তমের কাঁধে। দু হাত গলিয়ে দিল স্বামীর হাতের নিচ হতে। আলিঙ্গনে আবদ্ধ হলো এভাবে। একদম লেপ্টে রইল প্রশস্ত বলিষ্ঠ পক্ষে। জাজবির মোবাইলের দিকে একটিবার তাকালো, তো আরেকবার তাকালো প্রিয়ার দিকে। অতপর দীর্ঘশ্বাস ফেলে মোবাইলের পাওয়ার বাটন অন করলো। পৌঁছে গেল কাঙ্ক্ষিত ফোল্ডারে। চোখের তারায় দৃশ্যমান হলো অপ্রত্যাশিত কিছু ফটো এবং অশ্লীল এক ভিডিও। এত কিছু দেখে মানুষটা চরম আশ্চর্যায়িত হলো। এই ফটো ভিডিও, এসব তো ভিত্তিহীন। তাহলে এসব এলো কোথা থেকে? ওই মেয়েটা এসব পেল কি করে? জাজবিরের ধ্যান ভঙ্গ হলো প্রিয়দর্শিনীর কণ্ঠে। কাঁধে মুখ লুকিয়ে রাখা মেয়েটা ক্রন্দনরত কণ্ঠে অনুরোধ করলো, আপনি দয়া করে এসব বুঝে দিন, আমি এসব আর দেখতে পাচ্ছি না। আপনি এসব করেননি তাই না? কাঁধ থেকে মুখ সরিয়ে চোখে চোখ রেখে তাকালো আঁচল। রক্তিম মায়াবী চোখে তাকিয়ে রইল। শুধালো, এটা আপনি নন তাই না? আপনি আপনি একবার বলুন না, তাহলে আমি বিশ্বাস করে নিব। আমি তো বোকা, বুঝতে পারিনি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। কেউ যে এতটা খারাপ হতে পারে আমার জানা ছিল না। আমি সত্যি ঠকে গেছি বাইরের একটা মেয়েকে বিশ্বাস করে। তাই তো আপনাকে যা নয় তাই বলেছি আমি, খুব বাজে বলেছি আমি। বীর সাহেব, আপনি মুখ ফুটে বলুন না ওটা আপনি নন, অন্য কেউ ওটা। আমার যে চরম ভুল হয়েছে, স্বামীকে অবিশ্বাস করেছি আমি। আমি খুব পচা মেয়ে তাই না? বোকা আমি, যে কিনা স্বামীকে ভরসা না করে বাইরের একটা মেয়েকে। তুমি কি একটু অনুভব করতে পারোনি ওটা আমি নই? স্বামীর করে প্রশ্নে মেয়েটা থমকে গেল। জাজবির বলে গেল, আমাদের সংসার জীবনের এতগুলো মাস হয়ে গেল, তুমি আমাকে এখনো বুঝতে পারোনি বেগম জান? তুমি কি করে ওই আউটসাইডার মেয়েটার কথা বিশ্বাস করলে? তুমি বলো, কখনো আমাকে বাইরে রাত কাটাতে দেখেছো এই বিগত কয়েক মাস ব্যতীত? এই কয়েক মাস আমি সত্যি খুব ব্যস্ত ছিলাম, এই জন্য 3বার বাইরে রাত কাটাতে হয়েছে। তোমার স্বামী পর নারীতে আসক্ত। তুমি বলো, কখনো আমাকে সন্দেহজনকভাবে দেখেছো? কোনো ফোন কলে সন্দেহ হয়েছে? কিংবা আমার শার্টে লেডিস পারফিউম কিংবা লিপস্টিকের দাগ? আর বলা হলো না। শব্দ করে কেঁদে উঠল আঁচল। বলতে লাগলো, দয়া করে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, না বুঝে ভুল করে ফেলেছি আমি। আপনি দয়া করে ক্ষমা করুন প্লিজ। মিথ্যা বানিয়ে দিন না এইসব। আমি ওই মেয়েটার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই আমার বীর সাহেব কতটা শুদ্ধ। সে কোনো অপরাধী নয়, নোংরা নয় সে। আপনি দয়া করে এসব মিথ্যা প্রমাণ করে দিন। এই যে লোকটা খারাপ কাজ করছে, ওটা আপনি হতে পারেন না। আমি বুঝে গিয়েছি, ওখানে তো অন্ধকার। তবুও আমি বলছি ওটা আপনি নন। আপনাকে সন্দেহ করার মতো কিছু ছিল না। তবুও বোকা, আমি ভুল বুঝেছি। আপনাকে আর বলতে হবে না।
আমি বুঝতে পেরে গিয়েছি এই লোকটা আপনি নন। আমি চরম ভুল করে ফেলেছি। শুকনো মুখের কথায় বিশ্বাস করে নিলে বেগম জান? আমি তো ভুলও হতে পারি। এসো, তোমায় প্রমাণ দেখিয়ে দিচ্ছি এটা আমি নই। আঁচল ওই নোংরা ভিডিও দেখতে নারাজ, তবুও বাধ্য করলো জাজবির। সহজ সরল মেয়েটা অনিচ্ছা সত্ত্বেও তাকালো ভিডিওতে। গা গুলিয়ে উঠল অন্যদের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে। জাজবির তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো আলো আধারের মাঝে আদিম খেলায় মতো এক যুগলের নোংরামি। কিছুক্ষণের মধ্যেই বলে উঠল, এই দেখো বেগম জান, ওখানে পুরোপুরি অন্ধকার নয় কিন্তু। ভিডিওটা ওদের ডান পাশ থেকে করা হয়েছে। দেখো, এই ছেলেটার ডান কাঁধে কোনো তিল আছে? নেই, কিন্তু আমার আছে, দেখো। আঁচল দেখল না, কেননা ওর জানা আছে স্বামীর কাঁধে তিল রয়েছে। বড্ড অনুতপ্ত হলো মেয়েটা। ভিডিও ঠিকমতো না দেখে সে কি করে এত বড় ভুল সিদ্ধান্ত নিতে পারলো? যেখানে বীর সাহেবের চোখে একটু সময়ের মধ্যেই ভুল ধরা পড়ল, সেখানে ও কিটা। আঁচল, জীবনে ছোট বড় যে কোনো সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে নিতে হয়, কেননা একটা মাত্র ভুল সিদ্ধান্ত আর সব শেষ হয়ে যেতে পারে। যেভাবে তুমি আজ ডিভোর্স। নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগলো আঁচল। সে খুব করে তার ভুল বুঝতে পেরেছে তার জঘন্য নির্বুদ্ধিতার জন্য আরেকটু হলেও জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, তার একান্ত ব্যক্তিগত মানুষটিকে হারিয়ে ফেলত, চিরকালের মতো হারিয়ে ফেলত। জাজবের আদরে কান্দারত বউটাকে বুকের মাঝে লুকিয়ে নিল। ললাটের কার্নিশে ঠোঁট ছুঁয়ে দিয়ে মনোনিবেশ করলো নোংরা ভিডিওতে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। একসময় অধর কোণে ফুটে উঠল বক্র হাসির রেখা। আধার রাত্রি। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে রয়েছে জাজবে। তার বুকে লেপ্টে রয়েছে আদরে পাখিটা। কোমল কণ্ঠে শুধালো, বীর সাহেব, আপনার কি সত্যি মাফিয়াদের সাথে কোনো সম্পৃক্ততা নেই? হাসি এলেও চাপিয়ে গেল মানুষটা। বুঝতে পারলো তার অবুঝ বেগম জান সবটা জানার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছে, তাই এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করছে। জাজবের এবার কণ্ঠে কাঠিন্য ভাব এনে জবাব দিল, কে বলেছে নেই? আমি একটা মাফিয়া টিমের লিডার। ধক করে উঠল বক্ষস্থল। ভীত সন্ত্রস্ত মেয়েটা দিশেহারা বোধ করতে লাগলো। প্রশস্ত বক্ষপট হতে সরে যাওয়ার চেষ্টা করতেই ওকে থামিয়ে দিল জাজবির। হাত টেনে পুনরায় বুকের মাঝে মিশিয়ে নিল। গম্ভীর স্বরে শুধালো, কি হয়েছে? মাফিয়া লিডার বলে ছেড়ে যেতে চাইছো? ডিভোর্স চাই? অক্ষিকোণ ভিজে উঠল। মনের মধ্যে অপরাধবোধ জেগে উঠল প্রবলভাবে। এই বাজে শব্দটা আর কতবার শুনতে হবে? সে তো নির্বুদ্ধিতার জন্য আরেকটু হলে ওই নোংরা বিচ্ছিরি কাণ্ড ঘটাতে যাচ্ছিল। ভাবতে নিজের কাছে নিজেই ছোট হলো মেয়েটা। ভুলে যেও না বেগম জান, তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা দুঃস্বপ্নে ভাবলেও আমি নিজের কি হাল করব, ইউ কান্ট ইম্যাজিন। দয়া করে আজকের মতো এমন পাগলাম আর কখনো করবেন না। স্বামীকে প্রগাঢ় আলিঙ্গনে আবদ্ধ করে বলে উঠল মেয়েটি, আপনি জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম যখন দেখলাম আপনি ওই কাঁচের টুকরোগুলোর উপর দিয়ে হেঁটে যেতে নিলেন। মাত্র এক পা কাঁচের টুকরোর উপর দিয়েছিলেন আপনি, তাতেই আমার অন্তরাত্মা কেঁপে উঠেছিল। এর চেয়ে বেশি কিছু হলে আমি বুঝি। নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগলো আঁচল। তা অনুভব করে ওকে আদরে হাতে নিজের সঙ্গে মিশিয়ে নিল জাজবির। মোলায়েম স্বরে বলল, আমাকে কখনো ছেড়ে যেও না বেগম জান, এই মানুষটা সইতে পারবে না, পুরোপুরি বিকারগ্রস্ত হয়ে পড়বে। তুমি হীনা, আমি যে নিষ্প্রাণ, বড্ড অসহায়। কেশের ভাঁজে ঠোঁটের ছোঁয়া এঁকে দিল মানুষটা। কিছুটা সময় নীরবে অতিবাহিত হলো। আমি মাফিয়া বা অপরাধ জগতের সাথে কোনোভাবেই জড়িত নই বেগম জান। ওসব মিথ্যা বানোয়াট অপবাদ ছিল মাত্র। বড়সড় একটা ষড়যন্ত্র রচিত হচ্ছে আমাদের আড়ালে। তার ফলস্বরূপ আমাদের মাঝে ভুল বোঝাবুঝি ঘটানোর এত চেষ্টা করা হলো। বলতেই হবে দারুণ প্ল্যান। তবে তোমাকে ভেঙে গুড়িয়ে দিতে গিয়ে তোমার মোবাইলে এই ফটো ভিডিও পাঠিয়ে বড্ড বোকামি করে ফেললো। হুম, ওরা তো জানে না আপনি আমার প্রিয় বন্ধু। আমি আপনাকে সবটাই বলি।
প্রিয় বন্ধু। বাচ্চামো কথাবার্তা শুনে নিঃশব্দে চওড়া হেসে উঠল জাজবে। শুধুই প্রিয় বন্ধু? এখন অবধি প্রিয় স্বামী হতে পারিনি। হুম, বেগম জান। লাজে রাঙা হয়ে বুকের মাঝে আরো মিশে গেল মেয়েটা। জাজবের অধর কোণে তৃপ্তিকর হাসি রেখা ফুটিয়ে তুলল। তার অদূরে পাগলি বউটা, এই অবুঝ পাখিটা ছাড়া সে সত্যিই নিষ্প্রাণ, বড্ড অসহায়। ওর সাদা কালো জীবনে এই মেয়েটা প্রেমময় রংধনুর 7 রং নিয়ে এসেছে, যা প্রতিনিয়ত রঙিন করে চলেছে ওকে, ওর সাদা কালো জীবনটাকে। হৃদ দিগন্তের মেঘাচ্ছন্ন আকাশ পরিষ্কার করে সেথায় উদিত হয়েছে প্রেমের আদিত্য। ওই মেয়েটা কে ছিল আমার জানা নেই, তবে ইনশাল্লাহ শীঘ্রই জানতে পারবো। আপাতত এতটুকু জেনে রাখো, মেয়েটা খুব কুটিল ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তোমার সাথে দেখা করেছিল। এই যে ফটো ভিডিও, এগুলো তুখোর এক্সপার্ট এডিটর দ্বারা এডিট করা, তাই তো এতটা বাস্তবিক লাগছে। তবে আফসোস এই যে প্রতিটি অন্যায় কাজেই কোথাও না কোথাও সামান্য মিস্টেক রয়ে যায়। এখানেও আছে। এবার সেটা ফলো করে অপরাধী অবধি পৌঁছাতে হবে। তুমি নিশ্চিন্তে থাকো প্রিয়া, আমি আছি তো। নিশ্চিন্ত হলো মেয়েটা। হঠাৎ মন কুঠিরে এক প্রশ্ন উদয় হলো, জিজ্ঞেস করেই ফেলল। চাচু, ওনার কি হয়েছিল? উনি কিভাবে মারা গেলেন? অনাকাঙ্ক্ষিত প্রশ্নে থমথমে হলো পরিবেশ। আঁচল নিজেও থ হয়ে গেল। গুরুজন মানুষটির মৃত প্রসঙ্গ এই মুহূর্তে তোলা উচিত হয়নি। বীর সাহেবের মানসিক অবস্থা বুঝি খারাপ হলো। কিছুটা সময় নীরবে কেটে গেল। জাজবের নিজেকে সামাল দিতে সক্ষম হলো। চাচ্চুর মৃত্যু সাধারণ কোনো মৃত্যু নয়, একটা নিষ্ঠুর পরিকল্পনার বাস্তবায়ন ছিল। ইচ্ছাকৃতভাবে খুবই মর্মান্তিক মৃত্যু দিয়েছে ওরা। ভেবেছে এতে সফল হবে, আমাকে দমিয়ে ফর্মুলা আদায় করে নেবে। কিন্তু আফসোস, ওরা জানে না জোয়াদ ইবতিসাম জাজবির ঠিক কেমন প্রকৃতির মানুষ। তার অন্যতম দুর্বলতায় এত নির্মম আঘাত করে ওরা বেঁচে যাবে? অসম্ভব। ওদেরকে তিলে তিলে শেষ করব আমি। একজনও রেহাই পাবে না, একজনও না। কঠিন স্বর এবং ক্রোধান্বিত অবস্থা টের পেল আঁচল। বুক থেকে মাথা তুলে তাকালো। স্বামীর বাম গালে আলতো করে হাত রাখলো। নয়নে মিলিত হলো নয়ন। মন খারাপ করবেন না বীর সাহেব, চাচুর হায়াত এই অবধি ছিল। আল্লাহর বান্দা হায়াত শেষে আল্লাহর কাছে ফিরে গিয়েছেন। তবে যে বা যারা ওনার মৃত্যুর জন্য দায়ী, তাদের শাস্তি দিবেন আল্লাহ, ইহকালে হোক কিংবা পরকালে। আপনি দয়া করে নিজের হাত নোংরা করবেন না। জাজবের কোনরূপ আপত্তি জানালো না। বেগম জানের গালে হাত রেখে ললাট অধর ছুঁয়ে দিল। মনে মনে দুর্ধর্ষ পরিকল্পনা প্রস্তুত। আজও ইবতেসাম জাজবির সব সইতে পারে, কিন্তু তার আপনজনের চুল পরিমাণ আঘাত সইতে পারে না। সেখানে ওই শয়তানের দল ওর শ্রদ্ধেয় চাচাকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে, মর্মান্তিকভাবে মেরে ফেলেছে। তাদেরকে ও ছেড়ে দেবে? ইম্পসিবল। আঁচল চুপটি করে স্বামীর ছোঁয়া অনুভব করে গেল। মেয়েটা আজ স্বামীর বিভৎস রূপ, চরম পাগলামি দেখে বড্ড ভয় পেয়েছিল। চেনা মানুষের অচেনা রূপ মেনে নেওয়া সত্যি দুষ্কর ছিল। তবে মেয়েটার জানা নেই জাজবিরের এত পাগলামির প্রকৃত কারণ কি। অবুঝ মেয়েটি জানতেও পারল না তার প্রিয়তম স্বামী মানসিক অবস্থার শিকার হয়ে অমন বিকারগ্রস্ত আচরণ করে ফেলেছিল। কখনো কখনো এটি হয়ে থাকে, যখন এমন হয় যে আমরা সম্প্রতি কিংবা পূর্বে কাউকে হারিয়েছি, তখন আমরা প্রচণ্ড হতাশ বা উদ্বিগ্ন বোধ করি। আমাদের মনে জাতীয় নেতিবাচক চিন্তার স্থির হয়ে যায়, মানসিক অবস্থা অবনতি ঘটে। যেমন হয়েছে আজবত ইবতেসাম জাজবিরের সঙ্গে। সে তার শ্রদ্ধেয় অতি আপনজন চাচুকে হারিয়েছে কয়েক মাস পূর্বে। চাচুর আকস্মিক মারাত্মক মর্মান্তিক মৃত্যু ওর মনে গভীর দাগ কেটেছে। এছাড়াও ওর বর্তমান অবস্থা এমন যে সর্বদা শত্রুর জন্য তটস্থ থাকতে হচ্ছে। আপনজন হারানোর ভয় আপনা আপনি মস্তিষ্কে হানা দেয়। তেমনই ভীত পরিস্থিতি যাচ্ছে জাজবিরে। এর মধ্যে তার অর্ধাঙ্গিনী বেগম জান, তার প্রাণপ্রিয়া, তাকে ভুল বুঝে দূরে চলে যাচ্ছিল। আরও একবার আপনজন হারানোর ভয় সইতে পারল না মানুষটা। মানসিক চাপে পড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে করলো অস্বাভাবিক আচরণ, বড্ড পাগলামি। মেডিকেল সায়েন্সে এমন উদাহরণ বহু রয়েছে। দিবাকরের আলোয় আলোকিত ধরনী জানালার পাশে দাঁড়িয়ে
দেহে রৌদ্র মেখে নিচ্ছে সুঠাম দেহি মানব। ডান কানে তার মোবাইল, ফোন আলাপে লিপ্ত। হ্যাঁ, ওই লগোটা এডিট করে ক্লিয়ার করার ব্যবস্থা করো। আমি শিওর ওই লগোটা আমাদের ক্লু পেতে লিড করবে। যত দ্রুত সম্ভব লগোটা ক্লিয়ার করে কাজে লেগে পড়ো। হাতে সময় কম, শত্রু যে কোনো সময়ে যে কোনো রূপে আঘাত হানতে পারে। উই হ্যাভ টু বি কেয়ারফুল। আচ্ছা, রাখছি। আমাকে আপডেট জানাতে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ফোন কেটে দিল জাজবে। পিছু ঘুরে দরজায় দেখতে পেল বেগমজান দাঁড়িয়ে, হাতে কফির মগ, চোখে মুখে জিজ্ঞাসু ভাব। সেদিকে ভ্রুক্ষেপ করলো না সে। আঁচল পাশে এসে দাঁড়ালো, কফির মগ এগিয়ে দিল। ব্যান্ডেজ করা হাতে মগ তুলে নিল জাজবে। সোফায় দেহ এলিয়ে দিয়ে কফির মগে চুমুক দিল, শুধালো, ওরা রওনা দিয়েছে? হ্যাঁ, ঘন্টাখানেকের মধ্যেই চলে আসবে। ওকে, খেয়াল রেখো বাড়ির কেউ যেন গতকালের কোনো ঘটনা না জানে। আপনার কাটা হাত পা দেখে সবাই নিশ্চয়ই প্রশ্ন করবে, তখন কি বলবো? আঁচলে চোখ মুখে জিজ্ঞাসু ভাব। কফির মগে চুমুক দিয়ে জাজবে জবাব দিল, ডোন্ট ওয়ারি, আমি ম্যানেজ করে নেব। আচ্ছা। মুখে বলল বটে, কিন্তু চিন্তা দূর হলো না মেয়েটা। হাতের ব্যান্ডেজের দিকে তাকিয়ে ভারাক্রান্ত হলো হৃদয়। বিছানায় বসে রয়েছেন তাহমিনা, হাতে ফটো ফ্রেম, ওনার স্বামী, প্রিয়তম স্বামীর ফটো। ফ্যামিলি ফটোতে স্ত্রীর সন্তানের মাঝে দাঁড়িয়ে গম্ভীর মানুষটি ওনার একান্ত আপনজন। ফটোর দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঝাপসা হয়ে গেল আঁকি জগৎ। ভেজা কণ্ঠে বলে উঠলেন তাহমিনা, এত নিষ্ঠুর হতে পারলেন আপনি? এই যেই আমাকে আমাদের এত বছরের সংসার জীবনে কখনো 3 দিনের বেশি আপনার থেকে দূরে থাকতে দেননি, সেই আমাকে এতটা দূরে ঠেলে চলে গেলেন। কি করে পারলেন এমনটা করতে? আপনি জানেন না আপনাকে ছাড়া থাকাটা আমার কতটা কষ্টের। আপনি তো আমার অভ্যাসে পরিণত হয়েছিলেন। আপনার সঙ্গ পেয়ে আমি এতটাই অভ্যস্ত যে আপনি বিহীন একটা রাত্রি কাটানো কষ্টকর হয়ে পড়ে। সেখানে আজ এতগুলো রাত্রি কাটিয়ে দিলাম আপনি বিহীন। আমার যে চোখে ঘুম পড়িরা ধরা দেয় না। একের পর এক নির্ঘুম রাত কাটছে। স্বামীর ফটোতে হাত বুলিয়ে দিতেই নেত্রকোণ গড়িয়ে পড়ল অশ্রুকণা। এনাম, আপনাকে বলে বোঝাতে পারবো না আমার বুকের মধ্যে ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে আজ। আপনি জানেন তাওসিফ, জেরিন, আপনার বাচ্চা দুটো কতটা ভেঙে পড়েছে। আপনি হয়তো অন্য বাবাদের মতো ওদের বন্ধু ছিলেন না, কিন্তু আদর্শ পিতা ছিলেন। সেই আপনাকে হারিয়ে আজ ইতিম ওরা। আমাদের ছেড়ে কেন চলে গেলেন এনাম? আমরা যে আপনার বিরহ আর সইতে পারছি না। খুব কষ্ট হচ্ছে, খুব। ডুকরে কাঁদতে লাগলেন অসহায় রমণী। দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে আবেগতড়িত হয়ে পড়ল জেরিন এবং আঁচল। দুজনে এসেছিল তাহমিনাকে লাঞ্চের জন্য ডাকতে, কিন্তু এসে যে এমন দৃশ্য দেখবে আশা করেনি। এনামুল সাহেবের মৃত্যু পেরিয়ে গেছে কয়েক মাস, আজও শোকে কাতর পুরো পরিবার। কেউই পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। পারবে কি করে? আপনজন হারানোর শোক ভুলে গিয়ে স্বাভাবিক হওয়া কি এতই সহজ? বড্র যন্ত্রণার। পরনে স্টাইলিশ জ্যাকেট, জিন্স প্যান্ট, চুলগুলো স্টাইল করা, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখে রোদ চশমা। তর্জনীতে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে হোটেল লাক্সারিয়াসে প্রবেশ করলো সুদর্শন এক তরুণ। হোটেল লবিতে উপস্থিত রমণীদের নজর আবদ্ধ হলো সেই সুদর্শন পুরুষে। সকলেই মুগ্ধ নয়নে তাকিয়ে রয়েছে, যা দেখে অধর কামড়ে হেসে দিল তরুণ। বিবাহিত মেয়েদের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল, পা বাড়ালো রিসেপশনের দিকে। রিসেপশনিস্ট মেয়েটি মুগ্ধকর চাহনি সংযত করে একগাল হেসে বলল, রহস্যময় হাসলো তরুণ। লিপ্ত হলো কথোপকথন। শাশুড়ি বৌমা মিলে রসোই ঘরে লাঞ্চের আয়োজন করছিল। তখনই ঘরের ভেতরে শব্দ করে বেজে উঠল মোবাইল। শাহেদা বৌমাকে বললেন, আমার মোবাইলে রিং হচ্ছে বৌমা, একটু নিয়ে আসো তো, আমি ততক্ষণে শাকটা কেটে ফেলছি। আচ্ছা। বসার ঘরে প্রবেশ করেই টেবিলের উপরে হতে মোবাইল হাতে নিল রিমি। দেখলো কলার নাম এ আঁচল শো করছে। দীর্ঘশ্বাস ফেলে মোবাইল হাতে নিয়ে বাইরে এলো রিমি।
শাহিদা শাক কাটা শেষ করে হাত ধুয়ে নিলেন। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে জিজ্ঞাসা করলেন, কে ফোন করছে? আঁচল। আচল? কই কই, তাড়াতাড়ি দাও। উচ্ছ্বসিত শাহিদা দ্রুত মোবাইলটা হাতে নিলেন। দ্বিতীয়বার কল হতেই তৎক্ষণাৎ রিসিভ করলেন। হ্যালো। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস মা? পিড়িতে বসে পড়লেন শাহিদা। আঁচল খুশি মনে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো মা? ভাইয়া ভাবি ভালো আছে তো? কি করছো তুমি? সকালের খাবার খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তুই খেয়েছিস মা? হ্যাঁ খেয়েছি। ও বাড়ির সবাই কেমন আছে আচল? তাহমিনা আপা ভালো আছেন? চাচি আলহামদুলিল্লাহ আছে কোনো রকম। বুঝতেই পারছো মা, ওনার মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক কেমন। দীর্ঘশ্বাস ফেললেন শাহিদা। এমন কঠিন মুহূর্ত তো উনিও পার করে এসেছেন, জানেন কতটা কষ্ট সইতে হয়। সবাই ওনার পাশে থাকিস মা। এই সময় মানসিক অবস্থা ভালো নেই। সবার সঙ্গ পেলে উনি শারীরিক ও মানসিক দুইভাবেই ইনশাল্লাহ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। দোয়া করো। সে তো সবসময় করি। তা জামাই বাবাজি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছেন, অফিসে গেছেন। জানোই তো উনি কতটা কাজ পাগল। কণ্ঠে অভিমানের ছাপ। মৃদু হাসলেন শাহিদা। মা মেয়ে কথোপকথনে লিপ্ত। শাহিদা খেয়ালও করলেন না ওনার পুত্রবধূ কখন ওখান থেকে সরে গিয়েছে। বাম পায়ের উপরে ডান পা তুলে দিয়ে বেতের সিঙ্গেল সোফায় বসে রয়েছে আজবাত ইবতেসাম জাজবি। ডান হাতে কফির মগ এবং বাম হাতে আঙ্গুল চলছে ল্যাপটপের কিবোর্ডে। মাথার উপরে খোলা দিগন্ত, হিমেল হাওয়া ছুঁয়ে যাচ্ছে কায়া। কফির কাপে এক চুমুক দিয়ে জাজবিরের মুখোমুখি বেতের সোফায় বসলো এক যুবক। কণ্ঠে অহংকার ভাব মিশ্রিত করে বলে উঠল, যে কাজে ইউহান একবার হাত লাগিয়েছে তা সাকসেসফুল হতে বাধ্য মিস্টার ইবতিসাম। মৃদু হাসলো জাজবির। ল্যাপটপের পর্দায় চোখ রেখেই বলল, হলেই ভালো মিস্টার ইউহান। তাহলে ইমেল এর খোঁজে আপনাকেই নিযুক্ত করা হোক। শুকনো খোঁজাটুকু গিলে নিল উইহান। শক্ত হাতে কফির মগ আঁকড়ে ধরে বলল, ডোন্ট ওয়ারি, এর খোঁজ নিশ্চয়ই মিলবে। আর তাকে সরাসরি খুঁজে লাইবা পেলাম, কিন্তু তাকে খুঁজতে অবশ্যই অবদান রাখবো। উইশ ইউ অল দ্য বেস্ট। বলে কাজে মনোনিবেশ করলো জাজবির। কফি আর পান করা হলো না উইহানের। উঠে দাঁড়ালো। সৌজন্যমূলক বিদায় না জানিয়েই প্রস্থান করলো সেথা হতে। সেদিকে একটিবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল জাজবির। কাজে মনোযোগ হলো, সাথে এক কাপ কফি। তমসায় আবৃত ধরনী। আশা কুঞ্জয়ের লিভিং রুমে উপস্থিত পরিবারের সদস্যরা। আকরাম সাহেব উপস্থিত সকলের দিকে একবার চোখ বুলিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন। জাজবির জিজ্ঞাসা নয়নে তাকিয়ে বাবার পানে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বিগত কয়েক মাস ধরে আমরা সবাই এক প্রকার ঘরবন্দি হয়ে আছি। বাড়ি টু ভার্সিটি, অফিসার বাড়ি, এভাবেই দিন কাটছে। প্রথমত কেউ এখনো শোক কাটিয়ে উঠতে পারছে না। এর ওপর এমন ঘরবন্দি অবস্থা, সবাই তো একাধারে অসুস্থ হয়ে পড়বে। এইভাবে চলতে পারে না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। জাজবির জিজ্ঞাসু চোখে তাকিয়ে শুধালো, তুমি কি ডিসিশন নিয়েছো বাবা? ইনশাল্লাহ এই বৃহস্পতিবার আমরা সবাই মিলে রিফ্রেশমেন্টের জন্য গাজীপুর যাচ্ছি। বৃহস্পতিবার, শুক্রবার, শনি, 3 দিন ওখানে ছুটি কাটিয়ে তারপর ফিরব। আশা করছি এতে আমাদের সবারই ভালো লাগবে। শরীর মন দুটোই সতেজ হয়ে উঠবে। জাজবির আপত্তি জানানোর পূর্বেই নাসিম বলে উঠল, ঝুলছে ঝুলুক, ইচ্ছে থাকলে ছুটিতে থেকেও কাজ করা যায়। এছাড়াও আমাদের স্টাফরা তো আছেই, ওরা ঠিক সামলে নেবে ইনশাআল্লাহ। সমস্যা হলে আমরা না হয় ভার্চুয়ালি হেল্প করব। ভাইজান, আপনি নিঃসন্দেহে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। সবাই মিলে ঘোরাঘুরি করলে ভালো লাগবে। কিন্তু ভাইজান, আমার একটা অনুরোধ রাখবেন। আমি দয়া করে এই মুহূর্তে কোথাও যেতে চাইছি না। আমার মন টানছে না। আপনারা না হয় ঘুরে আসুন। তাহমিনা, তুমি ভাবলে কি করে তোমাকে এমন অবস্থায় একাকী ফেলে আমরা ঘুরতে যাব? আর এই ট্যুর সবার প্রথমে তোমার দরকার। আমাদের সাথে চলো। প্রাকৃতিক পরিবেশ,
সান্নিধ্য পেয়ে ভালো লাগবে। ভাইজান আমি আর কোনো আপত্তি শুনতে চাইছি না। আজ মঙ্গলবার, ইনশাআল্লাহ বৃহস্পতিবার সকাল সকাল আমরা রওনা হচ্ছি। ঘোরাঘুরি শেষে শনিবার রাতের মধ্যেই ফেরার চেষ্টা করব। তোমরা বাচ্চারা ঠিক করো গাজীপুর কোথায় যেতে চাও। কাছাকাছির মধ্যে গাজীপুরে যে ভালো ডেস্টিনেশন এই মুহূর্তে নেই বোধহয়। তাওসিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, চিন্তা করো না চাচু, আমরা ভেবে তোমাকে জানাচ্ছি। খুশি হলেন আকরাম সাহেব। পরিবারের সদস্যদের কথা বিবেচনা করে জাজবির আর আপত্তি জানাতে পারল না। সারা রিসোর্ট গাজীপুর রিসোর্টের বাহিরে এসে দাঁড়ালো তিনটি গাড়ি। গাড়ির দ্বার খুলে একে একে বেরিয়ে এলো পরিবারের সদস্যরা। বিমোহিত হলো রিসোর্টের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখে। আঁচল অস্ফুট স্বরে বলেই ফেলল, মাশাল্লাহ। নীলাভ জল ধারণকৃত গোলাকার একটি সুইমিং পুল, তার অপর পাশে কয়েকতলার রিসোর্ট, আশেপাশে অসংখ্য গাছপালা। পাকপাখালির গুঞ্জনে মতোয়ারা হলো দেহমন। গাড়ি হতে লাগেজ বের করলো নাসিম, জাজবির এবং তাওসিফ। রিসোর্টের সৌন্দর্য উপভোগ করতে করতে সকলে পৌঁছে গেল রিসোর্টের অভ্যন্তরে। জাজবির এবং আঁচল ওদের জন্য নির্ধারিত কক্ষে এসে পৌঁছালো। শুভ্র বিছানা চাদরে আচ্ছাদিত মাস্টার সাইজ বেড। বেডের পেছন দিকে বড় একটি হেডবোর্ড, তার আশপাশ কাঠরাঙা রঙে আবৃত। বেডের উল্টো দিকে বড় প্রশস্ত দরজা, ডান পাশে বিশালাকার বাতায়ন। বড়সড় রুমটি আধুনিকতার মোড়ানো, যথেষ্ট সুন্দর দেখতে। আঁচলের বেশ পছন্দ হলো। মেয়েটা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বড় জানালার কাছে গেল। জানালা খুলে দিতেই হিমেল হাওয়া এসে ছুঁয়ে গেল নরম কোমল কায়া। চোখের সামনে গাছগাছালি, সবুজের সমারোহ। অসম্ভব ভালো লাগা কাজ করছে। গ্রামের সেই চিরচেনা অনুভূতি যেন সতেজ হয়ে উঠল। ইচ্ছে করছে দৌড়ে গাছগাছালির মাঝে বিলীন হতে। চক্ষু মুদিত করে মুহূর্তটি অনুভব করতে লাগলো আঁচল। কিছুটা সময় এভাবেই পেরিয়ে গেল। পিছনে প্রিয়তমের উপস্থিতি অনুভব করে মৃদু হাসলো মেয়েটি। চোখ মেলে তাকালো। ভেজা চুল তোয়ালে চালাতে চালাতে জাজবির বলল, ফ্রেশ হয়ে এসো, এরপর না হয় প্রকৃতি বিলাস করবে। আঁচল পিছু ঘুরে তাকালো। থমকে গেল হৃদস্পন্দন। চোখের তারায় দৃশ্যমান হলো প্রিয়তমের চৌড়া বলিষ্ঠ উন্মুক্ত বক্ষপট, সেথায় বিন্দু বিন্দু জল লেপটে। ভেজা চুল হতে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে গলায়, সেটা হতে উন্মুক্ত বক্ষপটে। স্বামীর আকর্ষণীয় বলিষ্ঠ দেহে চক্ষু নিবদ্ধ হতেই মেয়েটার গণ্ডস্থল শুকিয়ে গেল। খাঁকা করছে অন্তঃস্থল। সময় জ্ঞান ভুলে গিয়ে নিষ্পলক চাহনিতে তাকিয়ে রইল মেয়েটা। জাজবির ভেজা চুল মুছতে ব্যস্ত ছিল। হঠাৎ খেয়াল হলো অর্ধাঙ্গিনীর পানি। চমকে গেল প্রাণপ্রিয়া নিষ্পলক চাহনি দেখে। মেয়েটার লাজ ভুলে এভাবে তাকিয়ে রয়েছে। বক্র হেসে তোয়ালে ছড়ে দিল বিছানায়। ধীর পায়ে অগ্রসর হতে লাগলো প্রিয়দর্শিনীর দেখে। মেয়েটা অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎ হুঁশ ফিরল স্বামীকে অগ্রসর হতে দেখে। চমকিত চোখে তাকিয়ে মেয়েটা অল্প অল্প করে পেছাতে লাগলো। মৃদু হেসে জাজবি শুধালো, পিছিয়ে যাচ্ছ কেন প্রিয়া? টেনে টেনে নেশাতুর কণ্ঠে ডেকে উঠল মানুষটি। এমন নেশা ধরানো কণ্ঠ কর্ণপাত হতে মেয়েটার কপোলদ্বয় তপ্ত হলো। লাজুক আভা ফুটে উঠল মুখশ্রীতে। আর পিছানো হলো না। পিঠ ঠেকে গেল জানালা। বক্র হেসে ওর খুব সন্নিকটে এসে দাঁড়ালো জাজবির। খুব কাছাকাছি দুজনে, ইঞ্চিখানিকের মতো দূরত্ব বিদ্যমান শুধু। দুটো দেহ প্রায় ছুঁই ছুঁই। আঁচলের মাথার পাশ কাটিয়ে জানালার ডান হাতে রাখলো মানুষটি। মৃদু ঝুঁকে গেল তার প্রিয়তমার দিকে। অনবরত লাজুক মুখের দিকে তাকিয়ে কোমল স্বরে বলল, লজ্জা পাচ্ছ? আমি তো তোমার প্রিয় স্বামী, প্রিয় বন্ধু। আমাকে এভাবে সেভাবে সবভাবে দেখার অধিকার রয়েছে এই পাগলি মেয়েটার। তাহলে সে লাজে রাঙা হয়ে অধিকার ত্যাগ করছে কেন? লাজুক মেয়েটির থুতনি প্রায় বুক ছুঁই ছুঁই করছে। লজ্জায় মুখ তুলে তাকাতেই পারছে না। জাজবিন নিঃশব্দে হাসল। বাম হাত গলিয়ে দিল বেগম জানের কানের পিছে। বৃদ্ধাঙ্গুল রাখলো কপলের বাকি 4টি আঙ্গুল কানের পিছনে গলিয়ে রাখা। কপলের নরম আবরণে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে জাজবির দম বন্ধকর সুরে ডাকলো, বেগম জান। এই ডাকটা অগ্রাহ্য করতে ব্যর্থ মেয়েটা।
ধীরে ধীরে চোখ তুলে তাকালো। বাদামি সুগভীর আঁখি জোড়ায় বন্দিনী হলো মায়াময় আঁখি যুগল। নয়নে নয়ন হলো আবৃক্ত আলাপন। বাদামি চোখ দুটোর সুগভীর অতল স্পর্শ দৃষ্টি ছুঁয়ে গেল মিতিকে। কিছুটা সময় ওভাবেই একে অপরের নয়নে হারিয়ে রইল দুজনেই। নির্ভীতে অনেকটু ঘনিষ্ঠ হলো জাজবে। কপালের উপরে রাখা বৃদ্ধাঙ্গুল সামান্য সরিয়ে সে তাই অধরের গভীর এক ছোঁয়া এঁকে দিল অনেকটা সময় ধরে। অবশেষে সিক্ত মেয়েটি আঁকি পল্লব বন্ধ করে নিল। বাম হাতে আঁকড়ে ধরল স্বামীর উন্মুক্ত পেশিবহুল বাহু। কপাল হতে অধরের ছোঁয়া সরিয়ে জাজবির অল্প সময় নিয়ে মায়া মায়া দু চোখের পাতা অদরে স্পর্শ করে দিল। অতঃপর বাদামি আঁখি যুগল নিবদ্ধ হলো নেশাতুল কোমল উষ্ঠদয়। শুকনো ঢোক গেল সেথায় তাকিয়ে। কপালে রাখা বৃদ্ধাঙ্গুল একটু একটু করে নিম্নে ধাবিত হলো, ছুঁয়ে যেতে লাগলো কোমল অধর। শিউরে উঠল মেয়েটির সারা কায়া। চোখ মেলে তাকাতেই চোখের পর্দায় ভেসে উঠল স্বামীর মোহচ্ছন্ন অবস্থা। প্রিয়দর্শিনীর নেশায় মাতল মানুষটি। অধরের পানে অগ্রসর হতেই আকস্মিক কাণ্ড ঘটালো আঁচল। আলতো ধাক্কায় প্রিয়তমকে নিজের হতে সরিয়ে দিল। দুরন্ত পায়ে দরজা পেরিয়ে ত্যাগ করল কক্ষ। অবর্ণনীয় নেশায় আসক্ত জাজবির হতভম্ব হয়ে তাকিয়ে রইল দরজার দিকে। গোধূলি লগ্ন। সুরাহার রিসোর্ট হতে তাওসিফের হাত টেনে ধরে বেরিয়ে এলো জিনিয়া। দুজনে এসেই থামলো গোলাকার সুইমিং পুলের সামনে। তাওসিফ বিরক্ত হয়ে হাতটা ছাড়িয়ে নিল, বলল, জেনি, এসব কি হচ্ছে? এভাবে হাত ধরে টানাটানি করছিস কেন? ভাইয়া, তোমার বোধহয় ডক্টর দেখানো উচিত। আজকাল সব ভুলে চোখে খেয়ে ফেলছো। মেজাজ খারাপ হলো তাওসিফের। বোনের মাথায় গাঁটটা মেরে বলল, ফাও কথা কম বল। এখন বল, এই ভূত দেখা সন্ধ্যায় এভাবে টেনে হিস্ট্রে বাইরে নিয়ে এলি কেন? ওয়েট ভাইজান, ওয়েট। জিনির ফাজলামিতে তাওসিফ চূড়ান্ত পর্যায়ে বিরক্ত হলো। চোখ মুখ কুঁচকে বলল, ডোন্ট কল মি ভাইজান, ইট সাউন্ড সো অড। জিনিয়া শব্দ করে হেসে উঠল। তখনই ওখানে উপস্থিত হলো বাকি ভাই বোনেরা। আঁচল এবং জাজবির অবশ্য অনুপস্থিত। নাসিম এসে দাঁড়ালো ভাইয়ের পাশে, কাঁধে হাত রেখে শুধালো। ফ্যাল ফ্যাল করে তাকালো তাওসিফ। কথাটা বোধগম্য হতেই ছিটকে সরে গেল। ইয়াক, কিসব নাউজবিল্লা মার্কা কথাবার্তা! এখানে চাপ এলো কোথা থেকে? নিজের মনে হয় চাপ আসছে, এখন আমার নামে চালিয়ে দিচ্ছে। সশব্দে হেসে উঠল সকলে। আহা, কতগুলো দিন পর সেই পুরনো হাসি খুশি মুখরিত মুহূর্ত এলো। নাসিম জবাব দিল। লাবণ্য মুখ কুচকে স্বামীর বাহুতে চাপড় দিল, বলল, ছি, ভর সন্ধ্যেবেলা কি সব বলছো? আমরা কি এখানে চাপটাপ নিয়ে কথা বলতে এসেছি? হ্যাঁ হ্যাঁ, ভাবি ঠিকই বলেছে। এইসব কথাবার্তা এখন থাক, এবার কাজের কথায় আসা যাক। সো গাইজ, কি করতে চাইছো? রহস্যজনক হাসলো সবাই একে অপরের দিকে তাকিয়ে। ঠিক তখনই আধারের মাঝে সেথা হতে সরে গেল অদ্ভুত এক ছায়ামূর্তি। আধারে ঘনীভূত বসুন্ধরা, ঠান্ডা হাওয়ায় নিত্যরত বৃক্ষপাতা। উন্মুক্ত বাতায়ন গলিয়ে কক্ষে প্রবেশ করছে হাওয়া। বিছানায় শুয়ে উসখুস করছে মেয়েটি। একবার ডান কাত হয়ে শুচ্ছে তো একবার বাম কাত। রিডিং টেবিলের ওপরে ল্যাপটপে কর্মরত জাজবে। যদিও বা পেছনে তার বউ যে উসখুস করছে ঠিকই টের পাচ্ছে, তবুও কোনোরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করলো না। মুচকি হেসে নিজ কাজে মনোনিবেশ করলো। আঁচল বাম কাত হয়ে শুল। চক্ষু নিবদ্ধ হলো জানালার ধারে ল্যাপটপে কর্মরত স্বামীর পানে। পরনে তার ধূসর বর্ণের একটি শার্ট। মসৃণ চুল হাওয়ায় এলোমেলো হয়ে ললাট কিছুটা পড়ে রয়েছে। পেছন হতে যদিও বা তা দেখতে ব্যর্থ মেয়েটি, তবুও আন্দাজ করতে পারছে তার স্বামীর অভিব্যক্তি। মানুষটা এখন ধ্যান জ্ঞান একত্র করে কাজে মগ্ন। পেছনে যে তার বেগমজান এতটা সময় ধরে উস্কুস করছে সে কি জানে? জানে না। ল্যাপটপে ধ্যান জ্ঞান দিয়ে রেখেছে, জানবে কি করে? অভিমান হলো মেয়েটার। ভেঙচি কেটে ডান কাত হয়ে শুয়ে পড়ল। দেহে জড়ানো কাঁথা একবারে বুক অবধি টেনে নিচ্ছে, তো আরেকবার পা দিয়ে ঠেলে সরিয়ে দিচ্ছে। পাগলি মেয়েটা কি থেকে কি করছে নিজেও জানে না বোধ হয়। ওর কাণ্ডে জাজবিরের প্রচুর হাসি পেল।
তবুও হাসি চেপে গেল। মগ্ন রইল নিজ কর্মে। কতটা সময় পেরিয়ে গেল ধ্যান রইল না। কাজ ছেড়ে ল্যাপটপ শাট ডাউন করে উঠে দাঁড়ালো জাজবের সম্মুখে, বাতায়ন গলিয়ে বাইরে তাকালো। স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বন্ধ করে দিল বাতায়নের পাল্লা। অতঃপর পিছু ঘুরে তাকালো। মুচকি হাসি রেখা ফুটে উঠল অধরে। ধীর পায়ে বিছানার ধারে অগ্রসর হলো মানুষটি। যতটা অগ্রসর হচ্ছে ততটা চোখের তারায় স্পষ্টভাবে ধরা দিচ্ছে প্রিয়দর্শিনীর কোমল কায়া। বিছানার এক প্রান্তে গুটিসুটি মেরে ঘুমিয়ে রয়েছে অবুজ পাখিটা। পাতলা কাঁথা পড়ে রয়েছে পায়ের কাছে, এলোমেলো ওড়না, মুখের উপরে ছোট ছোট কেশের আবরণ। অবর্ণনীয়, আকর্ষণীয়, মোহনীয় দৃষ্টিপট। অর্ধাঙ্গিনীর ডান পাশে এসে দাঁড়ালো জাজবের। পায়ের কাছ হতে কাঁথা নিয়ে আলতো করে দেহে জড়িয়ে দিল। বুক অব্দি কাঁথা টেনে এনেই থমকে গেল মানুষটা। ওড়নাবিহীন প্রাণপ্রিয়ার এলোমেলো সৌন্দর্যে কম্পিত হলো পৌরস্য চিত্ত। নেশা ধরে গেল তমুনে। দ্রুত হস্তে গলা অব্দি কাঁথা টেনে দিল জাজবের। বসলো আঁচলের শয়নে। বাম হাতটি বাড়িয়ে দিল, মুখের উপরে পড়ে থাকা ছোট ছোট কেশ আদুরে হাতে সরিয়ে দিল। দৃশ্যমান হলো মায়াভরা মুখখানি। নিষ্পলক চেয়ে রইল ওই মায়া মায়া মুখশ্রীতে। এত আদরে মেয়েটা। ওর কর্মকাণ্ড, অবুজ অবুজ কথাবার্তা, পাগলামি, চঞ্চলতা সবটা হৃদয়ে সর্বত্র ছুঁয়ে যায়। দিনকে দিন এই পুতুল মেয়েটির উপরে যে আরো বেশি করে আসক্ত হয়ে পড়েছে। বৃদ্ধি পেয়ে গেছে ভালোবাসার পরিধি। এই যে মায়াভরা আঁখি জোড়া, কপালের কোমল আবরণ, অধর কোণে মিষ্টি হাসির রেখা ওকে যে বড্ড পাগল পাগল করে তোলে। তা কি জানে এই অবুজ পাখিটি? জানে না তো। জানলে অসীম আদরে ভালোবাসায় এই পাগল মানুষটাকে সুস্থ করে তুলতো, সারিয়ে তুলতো ইয়ার মাঝের ভালোবাসার অসুখ। মুচকি হেসে দিল জাজবের। মোবাইলে টুং করে বেজে উঠল রিমাইন্ডার। ঘড়ির কাঁটায় একবার চোখ বুলিয়ে বেগম জানের বিহনে তাকালো মানুষটি। খানিকটা ঝুঁকে গেল। চুলের ভাঁজে বাম হাতটি রেখে লড়াটের মধ্যিখানে অনেকটুকু সময় ধরে অধরের প্রগাঢ় ছোঁয়া অঙ্কন করলো। ইঞ্চি দুয়েকের মতো দূরত্ব তৈরি করে মোহনীয় স্বরে বলতে লাগলো, ভালোবাসাময় প্রথম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা গ্রহণ করুন বেগম জান। অসংখ্য ধন্যবাদ আমার সাদা কালো জীবনে আগমন করার জন্য। তোমার পদচারণায় রঙিন হয়ে উঠল আমার জীবনটা। আজ আমার জীবনে একাকিত্বের কোনো জায়গা নেই। বহুরূপী মিষ্টি পাগলি তুমি রয়েছ যে। তোমার অবুজ অবুজ কথাবার্তা, শিশু সুলভ দুষ্টুমি, আমায় আগলে রাখা প্রেমময় সান্নিধ্যে মাথোয়ারা, সবটুকুর জন্য আমি কৃতজ্ঞ বেগম জান। আজকে এই দিনে মহান রবের কাছে আমি অসীম কৃতজ্ঞ, কেননা উনি আমার সঙ্গিনী রূপে তোমায় পাঠিয়েছেন এই বসুধায়। শুক্রিয়া আমার মহান স্রষ্টা এই মিষ্টি মেয়েটাকে আমার জীবনে পাঠানোর জন্য।